লেখিকা কল্পনা চক্রবর্তীর মান। গত পরশু থেকে তোরসার মনটা খুব খারাপ। কিছুই ভালো লাগছে না, কোনো কিছুতেই মনই দিতে পারছে না। যাকে ভাববে না, যার কথা চিন্তা করবে না পণ করেছে, তাকেই সারাক্ষণ ভাবছে। যাকে ও পাগলের মতো ভালোবেসেছে, বিশ্বাস করেছে না চাইতেই, যাকে উজাড় করে সব দিয়েছে, সেই মানুষটা তাকে এতটা অবিশ্বাস করে। এই পৃথিবীতে যাকে ও সব থেকে আপন ভাবে, সে ওকে এতটাই পর ভাবে যে এই সামান্য কথাটুকুও ওর সাথে শেয়ার করতে পারেনি। কেন কেন কেন? এই একটা প্রশ্ন ওর মনটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। দুটো মানুষ যদি পরস্পরকে ভালোবাসে, তাহলে কেন তাদের মধ্যে আড়াল থাকবে? কেন একে অপরের কাছে পুরোপুরি স্বচ্ছ থাকবে না? কেন একে অপরকে বিশ্বাস করতে পারবে না? বিহঙ্গকে তোরসা খুব ভালোবাসে। বিহঙ্গের সব কিছুই ওর ভালো লাগে এখনো। বিহঙ্গের আঁকা ছবি, কবিতা, এমনকি বিহঙ্গ যখন কথা বলতে বলতে চোখ বন্ধ করে কিটস বাইরন, রবীন্দ্রনাথ বা জীবনানন্দ আওড়ায় মুগ্ধ চোখে দেখে তোরসা, শিহরিত হয় এই ভেবে যে এই মানুষটাকে আমি ভালোবাসি। আর বিহঙ্গ যখন বলে, তোরসা, তোমার দুরন্ত স্রোতে আমি ভেসে যেতে চাই, কিংবা জয় গোস্বামীর পাগলি তোর জন্য আবৃত্তি করে, একটা অনির্বচনীয় সুখে গলে গলে পড়ে তোরসা। কিন্তু একটা জিনিস তোরসা লক্ষ্য করেছে, অতীত সম্পর্কে কোনো কথা জানতে চাইলেই কেমন পাল্টে যায় বিহঙ্গ। হয় টুক করে কেটে পড়বে আলোচনা থেকে, নয়তো রেগে যায়। এমনিতে মানুষটা খুবই শান্ত, ভদ্র, কথাবার্তাও খুবই মার্জিত, কিন্তু তার আগের জীবন সম্পর্কে কিছু জানতে চাইলেই মানুষটা কেমন যেন বদলে যায়। কিছু বললেই বলে, একটা মানুষকে চিনতে জানতে হলে ধৈর্য দরকার। তোরসার নাকি সেই ধৈর্য নেই। কথাটা শুনলেই তোরসার রাগ হয়ে যায়। মনে হয় মানুষটা কিছু একটা লোকাচ্ছে। তোরসা বিহঙ্গের বাড়ি কোথায় জানে না, বাড়িতে কে কে আছে তাও তেমন জানে না। নিজের কথা কিছুই বলতে চায় না মানুষটা। তোরসা আর তুলনামূলক সাহিত্যের অধ্যাপক বিহঙ্গ স্যারের এই সম্পর্ক নিয়ে ইউনিভার্সিটিতে ইতিমধ্যে বেশ কানাকানি শুরু হয়ে গেছে। তোরসার নিজের বন্ধুরাই হাসাহাসি করে। ছেলে বন্ধুরা তো বটেই, মেয়ে বন্ধুরাও ওর আড়ালে অনেক কিছুই বলা বলি করে। তবে ওর সামনে কেউ কিছু বলতে সাহস করে না ওর মেজাজের জন্য। সে ওর মুখের সামনে দাঁড়িয়ে ওর বিরুদ্ধে কথা বলার সাহস আর কজনের আছে? তবে তোরসার যা পাগলামি, যেটা করবে ভাববে তো করেই ছাড়বে, কাউকে তোয়াক্কা করে না। 40 বিহঙ্গ স্যার অত্যন্ত শান্ত, ভদ্র। একান্তে সকলের চোখের আড়ালে তিনি তোরসার সাথে যাই করুন, ছাত্রছাত্রীদের সামনে নিজেকে সংযত রাখার চেষ্টা করেন। তবে তোরসা তো বাঁধ ভাঙা বন্যা। ওর উচ্ছ্বাস আর উচ্ছলতার কাছে কতক্ষণ নিজেকে সংযত রাখবেন? সত্যি কথা বলতে, তোরসার ভালোবাসার পাগলামিটা সবাই যতটা দেখতে পায়, বিএস স্যারেরটা ততটা প্রত্যক্ষ নয়। তবে স্যারের দুর্বলতা যে আছে, এবং ইউনিভার্সিটির বাইরে এখানে ওখানে দুজনকে একসঙ্গে একান্তে ঘনিষ্ঠভাবে অনেকেই দেখেছে। এ কারণে ইউনিভার্সিটির অনেক ছেলেই স্যারের প্রতি ক্ষুব্ধ, বিশেষত যারা আবার তোরসার রূপমুগ্ধ এবং গুণমুগ্ধ। তোরসারও তো রূপগুণ কিছুই কম নেই। এপি স্যারের ক্লাসটা শেষ হতেই আহিলি, মণিকুন্তলা আর পিয়াসা ক্লাস থেকে বেরিয়ে আসে একসাথে। পিয়াসা বলল, দেখেছিস আজও ক্লাস করলো না তুষ? কি হয়েছে ওর বলতো? পরশুদিন থেকে কেমন ঘুম মেরে আছে। মণিকুন্তলা বলল, এই শোন, সকালে তাড়াহুড়োতে তোদের বলতে ভুলে গেছি, কাল রাত্রে আমি ওয়াশরুমে তোরসাকে কাঁদতে দেখেছি। ওয়াশরুমে তুষ কাঁদছিল? তুই দেখলি কি করে? ওয়াশরুমের ডোর ওপেন ছিল? পিয়াসা জিজ্ঞেস করে। না না, তা নয়, আসলে আমি ঘুমোবার আগে যখন ওয়াশরুমে গেছিলাম, একটা ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ শুনেছি। তারপর ওয়াশরুম থেকে তোরসা বেরোলো, তখন দেখলাম ওর চোখ মুখ কেমন ফোলা ফোলা। তুই জিজ্ঞেস করলি না কিছু? কাঁদছিল কেন? আমাদের তো ডাকতে পারতি। পিয়াসা অধীর হয়ে বলল,
জিজ্ঞেস করার কি আছে, নির্ঘাত ওই বিএস স্যারের সাথে কিছু হয়েছে। কাল তো বিএস এর ক্লাসেও যায়নি। পিয়াসা আর আহেলিও জানে বিএস অর্থাৎ বিহঙ্গ সোম স্যারের জন্য তোরসার পাগলামির ব্যাপারটা। অবশ্য ওরা কেন, অনেকেই জানে তোরসা তো কোনো কিছু গোপন করার মেয়েই না। কি জানি বাবা, তোরসাটা যে কি দেখে এত পাগল। ওই আধবুড়ো কালো ঢ্যাঙ্গা শুটকো লোকটার মধ্যে এমন কি আছে যাকে না দেখলে ওর ভাত হজম হয় না? দেখেছিস ক্লাসে বিএস যখন পড়ান এমন মুগ্ধ চোখে তাকিয়ে থাকে তোরসাটা, যেন 7 সমুদ্রের ওপার থেকে অপূর্ব সুন্দর কোনো রাজপুত্র ওর সামনে এসে দাঁড়িয়ে আছে। দেখে এমন রাগ হয় কি বলবো। ওই আধবুড়োটাকে দেখে মুগ্ধ আবার কি আছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। ছবি তো ওই কবির দা পল্লব দ্বারাও আঁকে, আর কবিতা তো ইউনিভার্সিটির সব ছেলেরাই লেখে। তাহলে আর ওই বুড়োটার মধ্যে এক্সট্রা অর্ডিনারি কি আছে? হ্যাঁ ভালো পড়ায় মানছি, কিন্তু তাই বলে তোরসার মতো মেয়ে তার প্রেমে এমন হাবুডুবু খাবে? বুড়োটার যে ঘরে বউ ছেলে মেয়ে নেই তারই বা কি ঠিক আছে? বাড়ি তো সে নিউ জলপাইগুড়ি না কোথায় সেটাও কেউ ঠিক মতো জানে না, শুধু ভালোবাসা। আবার স্যারকে দেখে তোরসা যখন বিহান বিহান করে হেদিয়ে পড়ে তখন ইচ্ছে করে কানের গোড়ায় দুটো কষে লাগাই। গজগজ করতে থাকে মণিকুন্তলা। এই তুই চুপ কর তো, ওকে থামাই আহেলি। বলে চল মেসে যাই। তুষটা একা একা কি করছে কে জানে। সে কি, সেদিন যে বলেছিলি আজ নিউ মার্কেট যাবি, যাওয়া হবে না? দেখ মণি, তুই নিউ মার্কেট গেলে যা, আমি আর পিয়াসা যাব না রে। পিয়াসা চিন্তাচ্ছন্ন গলায় বলে, ঠিক বলেছিস, তুষটা সবার জন্য এত করে, ওর কখনো খারাপ হতেই পারে না। সেই স্কুল থেকে দেখছি তো সবাই কি আর ওকে এমনি পাগলের মতো ভালোবাসে? মনে আছে আহিল, সেবার ক্যাম্পে গিয়ে আমরা জঙ্গলে হারিয়ে গেছিলাম, রাত হয়ে যাচ্ছে, আমরা ভয়ে কাঁপছি, তখন তুষ আমাদের কিভাবে খুঁজে বের করেছিল। সারাদিন অত পরিশ্রমের পরও মাঝরাতেও যদি কারো শরীর খারাপ হতো তখন সবার আগে সে তুষও ছুটে আসতো। না না, মেসেই যাই, আগে তুষের মন ভালো হোক, তারপর শপিংয়ে যাব। ওরা 4 জন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য নিয়ে এমএ পড়ছে। তোরসা, পিয়াসা আর আহেলি পুরুলিয়া থেকে এসেছে, মণিকুন্তলার বাড়ি ধুলিয়ানে। তোরসা আর পিয়াসা নার্সারি থেকে বন্ধু, এক স্কুল এক কলেজ, এখানেও ওরা একসাথে। আহেলি পুরুলিয়ার মেয়ে হলেও স্কুল আলাদা ছিল, কলেজে বন্ধুত্ব। ওরা 3 জনে কলকাতায় প্রথমে মণিকুন্তলার পিসির বাড়িতে পেইং গেস্ট ছিল। বিশাল বাড়িটার পুরো 1 তলাটায় মেয়ে পেইং গেস্টে ভর্তি। ওখানেই মণিকুন্তলার সাথে ওদের আলাপ। এমনিতে ওখানের খাবার দাবারের মান এবং পরিমাণ দুই খুব খারাপ ছিল, সেটাও ওরা মেনে নিয়েছিল। কিন্তু একবার একটা মেয়ের পক্স হয়। মণিকুন্তলার পিসি সে মেয়েটাকে অর্থাৎ টাপুরকে তৎক্ষণাৎ বাড়ি ছেড়ে চলে যেতে বলেন। টাপুর তখন এত অসুস্থ যে ওর কোথাও যাবার ক্ষমতা ছিল না। ওর বাড়ি ছিল আবার বাংলাদেশে। বাড়ি থেকে কেউ না আসা পর্যন্ত টাপুর কি করবে? ব্যাস লেগে গেল তোরসার সাথে মণিকুন্তলার পিসি অনিতা চৌধুরীর। তোরসার এই একটা স্বভাব, অন্যায় ও কিছুতেই বরদাস্ত করতে পারে না। এদিকে তখন চারিদিকে সবার খুব পক্স হচ্ছে, ছোঁয়াচে রোগ, ওকে কিছুতেই বাড়িতে রাখবেন না অনিতা দেবী। আর তোরসা বলল হাসপাতালে প্রচণ্ড ভিড়, বেড পাওয়া যাচ্ছে না, ঘরে ওর চিকিৎসা করাতে হবে যতদিন না ওর বাড়ি থেকে কেউ না আসছে। ওখানের মেয়েরাও বেশিরভাগ রাজি ছিল না টাপুরকে রাখতে ছোঁয়াচে রোগের ভয়ে। তখনই ওদের ইউনিভার্সিটির একটা ছেলে কবির তোরসার জন্য পাগল ছেলেটা। সেই ছেলেটাই গড়ফার এই ফ্ল্যাটটার সন্ধান দেয়। তোরসা টাপুরকে নিয়ে গড়ফার এই ফ্ল্যাটে চলে আসে। তার দিন 10 বাদে ওর বাড়ির লোক এসে টাপুরকে নিয়ে গেছিল। তখন টাপুর অনেকটাই সুস্থ। আহেলি, পিয়াসা আর মণিকুন্তলাও ওর সাথে চলে আসে এখানে, কারণ ঝামেলার সময় মণিকুন্তলা তোরসাকে সাপোর্ট করেছিল বলে অনিতা দেবী ওকে বলে দিয়েছিলেন যে এখানে আর তোমার জায়গা হবে না। এখানে ওরা নিজেরাই বাজার করে, রান্না করার জন্য অবশ্য একটা মাসি আছে, একবেলা করে দিয়ে যায়, তাতেই ওদের 4 জনের হয়ে যায়। আহেলি আর পিয়াসা ভালো করেই জানে তোরসা না থাকলে ওদের কলকাতায় পড়তে আসা এবং এই রকম স্বাধীনভাবে ওরা থাকতেই পারত না। তোরসা যেমন হাসি খুশি তেমনি মিশুকে স্বভাবের, এত তাড়াতাড়ি সবার সাথে ভাব জমাতে পারে পিয়াসা আর আহেলি তো ভাবতেই পারে না।
এমনিতে পিয়াসা খুব শান্ত স্বভাবের, আর রাহেলির মধ্যে মামা ভাবটা একটু বেশি। তোর্সাকে পিয়াসা আর রাহেলি দুজনেই খুব ভালোবাসে, কিন্তু ওরা এটাও ভালোভাবেই জানে যে তোর্সা প্রচণ্ড জেদি, যা করবে ঠিক করবে, তো তা করেই ছাড়বে। সত্যি বলতে কি, কলেজ থেকেই ওরা দেখে আসছে তোর্সার ফিদা সবাই। তোর্সা বরাবরই খুব দুঃসাহসী, কোনো ছকে বাঁধা পথে হাঁটার বান্দাও নয়, কাউকে ভয়ও পায় না, পাত্তাও দেয় না। ওদেরও যে তোর্সার সাথে বিএসআরের প্রেম নিয়ে কথা কাটাকাটি হয়নি তা নয়। যেদিন প্রথম তোর্সা উচ্ছ্বসিতভাবে ওদের জানিয়েছিল যে ও বিহঙ্গকে ভালোবাসে, পিয়াসা রাহেলি তো হেসেই বাঁচে না, বলেছিল সপ্তসাগর পঞ্চনদ ছেড়ে শেষ পর্যন্ত পচা ডোবার ভাঙা শামুকে পা কাটালি। সত্যি সত্যি একজন আধবয়সী লোকের প্রেমে পড়বে তোর্সা, এটা ওরা কিছুতেই মেনে নিতে পারছিল না। বাবা, তাতে কি রাগ তোর্সার! বলেছিল, তোরাও এই কথা বলছিস? এক্স্যাক্ট এই কথাটাই বিহানও বলে। ও বিশ্বাসই করতে পারে না যে আমি সত্যি ওকে ভালোবাসি, পাগলের মতো চাই চাই আর চাই। তারপরেই বিষণ্ণ গলায় বলেছিল, আমি কি করে তোদের বোঝাবো যে ভালোবাসার জন্য রূপ, গুণ, সৌন্দর্য মানে এসব বিশেষ কিছু জিনিসের প্রয়োজন নেই। ভালোবাসার জন্য শুধু ভালোবাসা প্রয়োজন। ঠিক কি জন্য বা কোন জিনিসটা ওর আছে বলে ওকে আমার ভালো লাগে, বা কেন ওকে আমি এত ভালোবাসি আমি জানি না, আমি বলতেও পারবো না। ওর যা যা আছে, যা নেই, সব সব আমি ভালোবাসি। ওর গুণ, দোষ, ভালো লাগা, মন্দ লাগা, সব সব আমি ভালোবাসি। পিয়াসা রাহেলি কিছু বলতে পারিনি, সব শুনে স্তব্ধ হয়ে গেছিল। ওরা জানে, দেখেছেও, বড্ড জেদি এবং আবেগপ্রবণ তোর্সাটা। শুধু একটাই ভয় পায়, ওর এই পাগল করা ভালোবাসাটার মূল্য বুঝবে তো ওই লোকটা। এর আগেও যে স্যারের সাথে ঝগড়া হয়নি তা নয়, তোর্সার কিছু হলে খুব সহজেই বোঝা যায়, মনের ভাব লুকাতে পারে না। তবে ঝগড়াটা 2-4 ঘন্টার বেশি টেকে না। পিয়াসা আর রাহেলি এটাও ভালো করেই জানে, যত বড় কারণই হোক না কেন, ঝগড়া মিটমাট করে আগ বাড়িয়ে তোর্সাই, কারণ ও বেশি দুর্বল স্যারের থেকে। পিয়াসা একদিন বলেও ছিল, স্যার অন্যায় করেছে, তুই কেন আগ বাড়িয়ে কথা বললি? এতে তো স্যারকে এবং অন্যায়কে দুজনকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। তুই তো আগে কখনো অন্যায়কে প্রশ্রয় দিতি না। তাতে লাজুক মুখে হেসেছে তোর্সা। পিয়াসা আর রাহেলি নিজেদের মধ্যে আলোচনা করেছে। পিয়াসা বলেছে, স্যার তুষকে একেবারে আমূল বদলে দিয়েছে। আহেলি বলেছে, স্যার নয়, ভালোবাসা আমাদের তুষকেই পাল্টে দিয়েছে। বাড়ি ফিরে দেখে ঠিক তাই। অসময়ে তোর্সা বিছানায় শুয়ে। পিয়াসা বলল, কি হয়েছে তোর বলতো? কাল বিকেল পর্যন্ত তো ভালো ছিলি, হঠাৎ কি হলো? রাত্রে খেলি না, আজ ইউনিভার্সিটিতেও গেলি না। মনি বলছিল কাল রাত্রে কাঁদছিলি, কি হয়েছে আমাদের বল, বল না ভাই। তোর্সা কোনো সাড়া দিল না। যেমন বালিশ বুকে চেপে উপুর হয়ে শুয়েছিল, তেমন ভাবে শুয়ে রইল। আহেলি তাড়াতাড়ি ইন্ডাকশনটা চালিয়ে সসপ্যানে চায়ের জল বসিয়ে বাদাম ভাজা কুচানো কাঁচা পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মুড়ি মেখে এনে বলল, ওঠ তুষ, দেখ মুড়ি মেখে এনেছি, খা। চা বসিয়েছি, এক্ষুনি আনছি। তবু কোনো সাড়া দিল না তোর্সা। ওর পিঠটা একটু একটু কাঁপছিল, বোঝা গেল ও এখনো কাঁদছে। কবিরদা, তুমি কোথায়? ও ক্লাবে। প্লিজ একবার গড়ফা পোস্ট অফিসের কাছে আসবে, তোমার সাথে খুব জরুরি কথা আছে। হ্যাঁ, না না, তুষ আমাদের সাথে নেই, ও মেসে আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমরা এখনই যাচ্ছি, আমি আর পিয়াসা। মোবাইলটা বন্ধ করে মণিকুন্তলা পিয়াসার দিকে চেয়ে বলে, চল কবিরদা আসছে, দাঁড়া আমি একটু আহেলিকে চুপি চুপি জানিয়ে আসি। বলে ভেতরে গিয়ে পিয়াসা আহেলির কাছে গিয়ে ফিসফিস করে চাপা স্বরে বলল, শোন, কবিরদার সাথে কথা হলো, আমরা বেরোচ্ছি। গড়ফা পোস্ট অফিসের কাছেও দাঁড়াবে বলেছে। সব ভালো করে গুছিয়ে বলবি, পারলে ওকে আমাদের এখানে টেনে আনবি। বলবি, প্লিজ কবিরদা, তুমি ছাড়া আমাদের। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুই তুষকে দেখ, আমরা আসছি। দ্রুত পায়ে বেরিয়ে যায় পিয়াসা আর মণিকুন্তলা। পা চালিয়ে বাঘটা ঘুরতেই দেখে কবির দাঁড়িয়ে। কবির মুখার্জি, লম্বায় প্রায় 6 ফুটের কাছাকাছি, টান টান ব্যায়াম করা ফিগার, গায়ের রং খুব ফর্সা নয়, কিন্তু চোখে মুখে ঝকঝকে একটা বুদ্ধির ছাপ আছে, যাতে ওকে খুব সহজেই আর 5টা ছেলের থেকে আলাদা করা যায়।
তুলনামূলক সাহিত্যের ফাইনাল ইয়ারের ছাত্র, উচ্চবিত্ত পরিবারের হলেও মেধাবী ছাত্র, প্রফেসরদের চোখের মণি, বিশেষ করে ওই বিহঙ্গ স্যারের খুবই প্রিয় ছাত্র। ঝগড়া মারামারি বা দলাদলিতে নেই, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করে না এমনও নয়। আসলে সব কিছুই ও নিজের মতো করে সলভ করে। ইউনিভার্সিটির জিএস প্রলয় দাস এবং ওর দলের ছেলেরা কবিরকে যথেষ্ট গুরুত্ব দেয়। ছবি আঁকা, কবিতা আবৃত্তি বা বিতর্ক প্রতিযোগিতাতেও কম যায় না কবির। ইউনিভার্সিটির একটা সেমিনারে রবীন্দ্রনাথ ও জার্মান কবি ভন গেটের একটা তুলনামূলক আলোচনা করেছিল। টানা 2 ঘন্টা আলোচনা, একেবারে পিন ড্রপ সাইলেন্ট। সবাই নির্বাক হয়ে মন্ত্রমুগ্ধের মতো শুনেছিল। সব থেকে বড় ব্যাপার, নিজে কলকাতার ছেলে হলেও কলকাতার বাইরে থেকে আসা ছেলে মেয়েদের যে কোনো প্রবলেমে পাশে থাকে। ইউনিভার্সিটির ছেলে মেয়েদের কাছে ওর জনপ্রিয়তাও কম নয়। পিয়াসা আর মণিকুন্তলা কাছে আসতেই কবিরই আগে বলল, কি ব্যাপার, এনি প্রবলেম? খুব সিরিয়াস মনে হচ্ছে। কাল কলেজ আওয়ার পর্যন্ত ওয়েট করতে পারলি না? দেখো না তুষটা, কি হয়েছে তোর স্যার? আজ ইউনিভার্সিটিতেও দেখলাম না তো। নির্লিপ্তভাবে বললেও কবিরের গলার উৎকণ্ঠা লুকোনো গেল না। কিছুই তো বলছে না, বিছানা থেকেই উঠছে না, কারোর সাথে কথা বলছে না, ইউনিভার্সিটিতেও গেল না, খালি বিছানায় শুয়ে কাঁদছে। এক নিঃশ্বাসে বলে ফেলে পিয়াসা। মণিকুন্তলা বলে, আমি বলছি, নির্ঘাত স্যারের সাথে কিছু হয়েছে। স্যারকে নিয়ে তুষের যা আদিক্ষেতা, রিয়েলি দ্যাটস সো মাচ ইরিটেটিং ফর আস। তো কি করব বল? উদাস স্বর কবিরের। তোমার কি কিছুই করার নেই কবিরদা? আমরা জানি তুমি তুষকে ভালোবাসো। তুমি একটা কোনো উপায় বের করো প্লিজ। তুষের এই অবস্থা আমরা আর সহ্য করতে পারছি না। অসহায় কণ্ঠে বলে পিয়াসা। দেখ, কিছু কিছু ক্ষেত্রে প্রত্যেকের নিজস্ব কিছু মতামত ও স্বাধীনতা থাকা দরকার। ও কাকে ভালোবাসবে কাকে ভালোবাসবে না সেটা সম্পূর্ণ ওর ব্যক্তিগত ব্যাপার। আর আমার মনে হয় এই নিয়ে তোরাও এত মাথা ঘামাস না। ওর ব্যাপার ওকেই হ্যান্ডেল করতে দে। তুমি এ কথা বলছো কবিরদা? স্যারের প্রতি তুষের এই পাগলামিটাকে তুমি সাপোর্ট করো? একে ভালোবাসা বলে? তুমি তো তুষকে জানো, বোঝো। একটা পাগলামি ওর মাথায় ঢুকলেই হলো, তখন ভালো মন্দ কিছুই বোঝে না, আর বুঝতেও চায় না। সব সময় হুইমসিক্যালি চলে। ও যে কি চায়। পিয়াসার কথাটা শেষ করতে দেয় না মণিকুন্তলা। বলে, ও চাইলেই হবে। ওর থেকে 25 বছরের বড় একজন, তার সঙ্গে প্রেম? ব্যাপারটা বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? কি আছে ওই আদবুড়ো স্যারের মধ্যে? ভালো করে তো তুষ জানেও না ওনার সম্পর্কে। উনি তো বিবাহিতও হতে পারেন, বা অন্য কারোর সাথে রিলেশনও থাকতে পারে। মণিকুন্তলা হঠাৎ থেমে যায়, কনুয়ে পিয়াসার একটা গুঁতো খেয়ে বিড়বিড় করে বলে, না মানে আমি ঠিক স্যারকে অপমান করতে চাইনি। কবিরের দৃষ্টিতে একটা অন্য মনস্কতা। বলে, না না, ও কথা বলিস না। আনডাউটেডলি স্যার একজন জিনিয়াস। স্যারের অনেক অ্যাডমায়ারার আছে, অ্যান্ড আই এম অলসো ওয়ান অফ দেম। তাছাড়া ভালোবাসা ম্যাটারটাই খুব ক্রিটিক্যাল। কে কাকে কেন ভালোবাসবে কেউ বলতে পারে না। পিয়াসা বলল, একটা কথা বলবো কবিরদা, আমি তো একেবারে ছোটবেলা থেকে তুষকে চিনি। স্যারের প্রতি ওর এই যে আকর্ষণ, এরকম পাগলামি, এটা স্যারের প্রতি ওর ভালোবাসা নয়। এটা ওর প্রেম ব্যাপারটার প্রতি একটা গভীর আকর্ষণ। এখানে ব্যক্তি বিশেষের কোনো ভূমিকা নেই। এটা স্যারের জায়গায় অন্য কোনো ব্যক্তি হলেও হতে পারত। জানো, তখন স্কুলে 9-এ পড়তাম। একটা গরিব অন্ধ ছেলের প্রতি এমন মায়া জন্মেছিল ওর যে তাকে সাহায্য করার জন্য লেখাপড়া শিখিয়ে মানুষ করবে বলে এমন পাগলামি শুরু করেছিল। তার থাকার জায়গা ছিল না বলে বিয়ে করে বাড়িতে রাখার সিদ্ধান্ত পর্যন্ত নিয়ে ফেলেছিল। ভাগ্যিস সেবার কাকু ছেলেটাকে সরিয়ে একটা অনাথ আশ্রমে রেখে অনেক কাণ্ড করে ওর মাথা থেকে ভূত তাড়িয়েছিল। এবারও আমি ঠিক জানি স্যারের প্রতি ওর একটা অন্ধ মোহ কাজ করছে। মনে নেই সেবার টাপরকে নিয়ে কি শুরু করেছিল? স্যার এটাকে ভুল করে ওর ভালোবাসা ভাবছেন, ওর সরলতার সুযোগে ওকে ইউজ করছেন। বলে থতমত খেয়ে থেমে গেল পিয়াসা। দেখল ওর দিকে কিরকম করে যেন চেয়ে আছে কবির। ওকে চুপ করে যেতে দেখে হাসল কবির। বলল, তুই ঠিকঠাক সবুজকে ভালোবাসিস তো নাকি? পিয়াসা আচমকা এ কথায় লজ্জা পেল। ভাবল, বাবা, কবির মুখার্জির চোখে কিছুই এড়ায় না। নিজেকে সামলে হেসে বলল, আহ কবিরদা, তুমি না, ধ্যাত, তুষকে নিয়ে আমরা বলে মরে যাচ্ছি। মণিকুন্তলা বলে, দেখো কবিরদা, প্রেম আমরা সবাই করি, কিন্তু সব নর্মাল। তুষের ব্যাপার স্যাপার সব কেমন যেন
অন্যদিন হলে হয়তো কবির আরও কিছু বলতো, কিন্তু আজ মনে হলো সত্যি যেন সে বেশ চিন্তিত। মণিকুন্তলা দ্বিধার সাথে বলল, কবিরদা, স্যারের বিহেভিয়ারটাও যথেষ্ট সাসপিসিয়াস। তুমি দেখেছো? মানে তুমি তো সবই জানো কবিরদা, তুমি একটা কিছু করো প্লিজ। মনে হচ্ছে স্যারের সাথে তুষের একটা কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। সেটা যদি হয় তাহলে তো ভালোই হয়েছে, সেটা যেন থেকেই যায়। যে করেই হোক ওদের এই রিলেশনটা যদি ব্রেক করে তুষের পক্ষে বেটার হবে। তুমি একটা কিছু করো কবিরদা, প্লিজ। কবির মুখে কিছু বলল না, কিন্তু দেখে মনে হলো কিছু একটা গভীর চিন্তা করছে। পিয়াসা আবার বলে, কবিরদা প্লিজ তুমি আমাদের তুষকে বাঁচাও, আমরা আর সহ্য করতে পারছি না ওর এই কষ্ট, প্লিজ প্লিজ। অন্যমনস্কতা কাটিয়ে নিজেকে যেন ঝাড়া দিল কবির। তারপর বলল, তোরসাকে এখন কিছু বলার দরকার নেই, তোরা মেসে যা, আমি মিনিট 10 পরে আসছি। পিয়াসার মণিকুন্তলা মেসে ফিরে দেখল তখনও একইভাবে শুয়ে আছে তোরসা। পিয়াসা চাপা গলায় আহেলিকে জিজ্ঞেস করল, উঠেছিল? কিছু খেয়েছে? মাথা নাড়ল আহেলি। 3 জনের পাশের ঘরে গেল। কবিরের সাথে কি আলোচনা হলো সেটা আহেলির সাথে শেয়ার করলো ওরা। মণিকুন্তলা বলল, সব কথা তো কবিরদাকে বলতে পারলাম না, কবিরদা তো আবার বিএস এর ফেভারিট। কিন্তু বিএস স্যার মোটেও সুবিধের মানুষ নয়। না হলে সেদিন শিখা, সুলেখার প্রিয়া বলছিল আমাদের লাইব্রেরিয়ান সুচরিতাদির সাথেও স্যারের নাকি অ্যাফেয়ার ছিল। প্রায় স্যারের ফ্ল্যাটে নাকি সুচরিতাদি যেত। প্রিয়াদের পাড়ায় তো স্যার থাকে, ওরা সবই জানে। তাছাড়া স্যার ব্যাচেলার, আরও কত মেয়ের সঙ্গে ঘোরে। ওই আদবুড়োটাকে মেয়েরা কেন যে এত পছন্দ করে কে জানে। কথার মাঝে বাইক থামার আওয়াজ হলো এবং কলিং বেলটা বাজলো। আহেলি বলল, নিশ্চয়ই কবিরদা এসেছে। কবির ফ্ল্যাটে ঢুকে গলার আওয়াজ তুলে বলল, আহেলি ভালো করে চা বানাতো, বেশ কড়ালিকার, একটা সুখবর আছে। কি সুখবর কবিরদা? প্রবলেম সলভড? পিয়াসা, মণিকুন্তলা আর আহেলি 3 জনই একসাথে চাপা স্বরে প্রশ্ন করে কবিরকে। কবির ডান হাতে তর্জনী ঠোঁটে চেপে ইশারা করে, তারপরে গলা তুলেই বেশ জোরে বলল, তোরসা কোথায় রে? সুখবরটা ওর, ওকেই বলবো। তারপর যে ঘরে তোরসা শুয়ে আছে সেই ঘরে ঢোকে এবং বিছানার পাশে টুলটা টেনে তোরসার পাশে বসে। ওর ঢোকা এবং বসা দেখে বোঝা যায় যে এদের এই মেসে ওর অবারিত দ্বার এবং অবাধ আসা যাওয়া আছে। ভালো করে বসে বলল, কিরে তোরসা, তুই অসময় শুয়ে আছিস কেন, যাবি না? তোরসা কবিরের গলার আওয়াজ পেয়ে পাশ ফিরে দেওয়ালের দিকে মুখ ঘুরিয়ে শুলো। স্যার জি আমাকে পাঠালেন তোকে নিতে। একাডেমিতে স্যারদের 3 আর্টিস্ট বন্ধু ছবির একসাথে প্রদর্শনী চলছে, আজ আর কাল থাকবে। স্যার খুব ব্যস্ত, প্রচণ্ড চাপ চলছে, একেবারে সময় পাচ্ছেন না। তোর সাথে কথা হয়নি স্যারের? এবারে একেবারে লাফ দিয়ে উঠে বসলো তোরসা। কেঁদে কেটে চোখ ফুলে গেছে, চুলগুলো বিছানায় ঘষা লেগে এলোমেলো হয়ে মুখে গালে কিছু টুকরো টুকরো চুল চেপটে রয়েছে। কবির ভাবল, কান্নারত অবস্থায়ও কাউকে এত সুন্দর লাগে, কিন্তু ওর ভাবনায় ছেদ পড়ল। কবিরের কথা শুনে ফুঁসে উঠল তোরসা, ও তোমাকে পাঠিয়েছে? আমাকে একটা ফোন করতে পারেনি? আগে আমাকে একবার জানাতে পারেনি? আমি যাব না, কিছুতেই যাব না, বলেই আবার ধপাস করে শুয়ে পড়ল। কি যে বলিস না, একটা এক্সিবিশনের আগে কত ঝঞ্ঝাট ঝামেলা থাকে জানিস? পারমিশনের ব্যাপার স্যাপার আছে, তাছাড়া ইট ওয়াজ টু মাচ কনফিডেন্সিয়াল। সবাইকে আগে থেকে কি জানানো সম্ভব? নির্বিকার শান্তভাবে বলল কবির। এবার যেন শখ খেলো তোরসা, রেগে বলল, ও সবাই? আমি ওর কাছে সবাইয়ের দলে? বিহান এই কথা বলেছে, বলতে পারলো? আহ, তুই এভাবে নিচ্ছিস কেন? এই তো আমাকে বলল তোকে নিয়ে যেতে, চল, যাবি না? কবির আলতো করে তোরসার মাথায় একটা হাত রাখলো। তোরসা কবিরের হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে বলল, না, আমি যাব না, কিছুতেই না। এই সামান্য কথাটা বিহান আমাকে বিশ্বাস করে বলতে পারেনি। ও আমাকে একটুও বিশ্বাস করে না, একটুও ভালোবাসে না, বলে হু হু করে কেঁদে উঠল। দরজার সামনে নির্বাক 3 মূর্তি পরস্পর চোখাচোখি করল। 3 জনে বুঝল এই তাহলে রাগ অভিমানের কারণ। কবির তোরসার হাত ধরে টেনে উঠিয়ে বসিয়ে দিয়ে বলল, এ বাবা, তুই কি রে, এই জন্য কাঁদছিস? খাসনি পর্যন্ত? না, তোকে আবার নার্সারিতে পড়তে পাঠাতে হবে দেখছি। তারপর গলা নামিয়ে বলল, এই সামান্য কথাটা স্যার তোকে বলেনি বলে তুই এত কষ্ট পাচ্ছিস, কিন্তু স্যারের জীবনে এর থেকে অনেক বড় বড় কথা থাকতে পারে যা তুই জানিস না। তা যদি জানতে পারিস তাহলে কি করবি? সারা জীবন কি ভেউ ভেউ করে কাঁদবি খালি? ফেস করতে শেখ। কিছু অভিযোগ থাকলে স্যারকে গিয়ে জিজ্ঞেস কর ফেস টু ফেস। এভাবে বিছানায় শুয়ে কেঁদে কেটে কি বিপ্লব হচ্ছে শুনি?
তিস্তা চকিতে চোখ তুলে তাকায় কবিরের দিকে, কিন্তু সে মুখে ঠাট্টার ছিটে ফোঁটাও দেখতে পায় না। একটা অজানা ভয় ওর বুকটা ছ্যাদ করে কেঁপে ওঠে। ও কবিরকে যতটুকু চেনে মিথ্যে ভয় দেখানোর মতো ছেলেও নয়, বরং বিপদে আপদে সব সময় ওদের পাশে থাকে, সাহায্য করে, একজন সত্যিকারের বন্ধুর মতো। কবির গলা তুলে হাঁক দিল, কইরে আহেলি, চা হয়েছে? সবার চা নিয়ে এখানে আয়। তোরসার জন্য এক্সট্রা 4খানা বিস্কুট আনবি, বেচারার খুব খিদে পেয়েছে। আহেলি যাই বলে চা আনার জন্য কিচেনে গেল। পিয়াসা একটা ভেজা তোয়ালে এনে ভালো করে তোরসার মুখ গলা ভালো করে মুছে দেয়, চুলগুলো হাতে করে গুছিয়ে ক্লিপ দিয়ে পেছনে ভালো করে আটকে দেয়। কবির হো হো করে হাসে, বলে, তোর পাল্লায় পড়ে তো এরা বেবি সিটার হয়ে গেল রে, ইউনিভার্সিটিতে পড়লেই হবে, এবার একটু বড় হ। ইতিমধ্যে আহেলি সবার চা এনে সবাইকে দিয়ে তোরসাকেও চা বিস্কুট খাওয়ালো। যদিও তোরসা খাবো না করছিল। চা খেয়ে কবির বলে, নে রেডি হয়ে নে, চল স্যারের ছবিগুলো দেখে আসি। না, আমি যাব না। কেন যাবি না কেন? চল, স্যারের সাথে কথাও হয়ে যাবে। না, আমি যাব না কবিরদা। তুমি জানো না বিহানকে আমি কতটা ভালোবাসি আর বিশ্বাস করি। ও যদি বিশ্বাস করে আমাকে সব বলতো, আমি সব মেনে নিতাম। ও যত বড় অন্যায় করুক, যদি নিজে আমাকে কনফেস করে, আমি সঙ্গে সঙ্গে ওকে ক্ষমা করে দেব। কিন্তু ও যখন কোনো কিছু আমাকে বলতেই চায় না, কোনো কিছু শেয়ার করতে চায় না, তখন থাক। যার কাছে আমার ভালোবাসার কোনো দাম নেই, তার সাথে আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না। কোনোদিন আমি আর ওর মুখ দেখব না, তুমি দেখে নিও। বলেই আবার হু হু করে কেঁদে ফেলল। কবির ওর হাতটা ধরে বলল, ঠিক আছে, তুই যা ভালো বুঝিস তাই কর, কিন্তু আমাকে কি তুই বিশ্বাস করিস? আমি একটা কথা বলবো, শুনবি? তোরসা উঠে সোজা হয়ে বসলো, মুখে কিছু বলল না, শুধু কবিরের হাতটা ধরে এমনভাবে চাপ দিল, তাতেই বোঝা গেল কবিরকেও কতটা বিশ্বাস করে। পাশ থেকে আহেলি বলল, কবিরদা, কলকাতায় আসার পর থেকে তুমি আমাদের বিপদে আপদে সবসময় পাশে আছো। যখন যা দরকার হয়েছে, ডাকা মাত্র যত কাজই থাক ছুটে এসেছো। এখনো পর্যন্ত বিশ্বাস না করার মতো কোনো কাজই করনি তুমি। তোমাকে আমরা বিশ্বাস করব না তো কাকে করব? সত্যি বলতে, আমরা তোমার উপর কতটা ভরসা করি তুমি জানো না। তোমার মতো এত কেয়ারিং ছেলে। বাস 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 বলে থামিয়ে দেয় কবির। আহিল ঠিকই বলেছে কবিরদা, তুমি সত্যি খুব ভালো। এবার বলল তোরসা, ওরে বাবা আর বলিস না, থ্যাঙ্কস এ লট ফর ট্রাস্টিং মি। যাকগে, এবার একটা কথা শোন, রেডি হয়ে নে। আজ তোকে এমন একটা জায়গায় নিয়ে যাব, তোর খুব ভালো লাগবে। আই থিঙ্ক ইউ নিড সাম চেঞ্জ। আজ থাক কবিরদা, অন্যদিন নিশ্চয়ই যাব। তোমাকে ফেরাতে আমার খুব খারাপ লাগছে, কিন্তু বিশ্বাস করো, আজ একদম মুড নেই। আহেলি বলল, যা না, একটু ঘুরে আয়। কাল থেকে বিছানায় পড়ে রয়েছিস, বাইরে গেলে মনটাও একটু ভালো হবে। সঙ্গে সঙ্গে ওকে সায় দিল পিয়াসা আর মণিকুন্তলা। যা না। দেখ, কাউকে ফোর্স করা আমার পছন্দ নয়। আমার একটা কাজ আছে, সারতে ঘন্টাখানেক লাগবে। যদি মুড চেঞ্জ হয় আমাকে একটা ফোন করবি বা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে দিবি, আমি চলে আসব। ভালো থাকিস। তারপর আহেলিদের দিকে ফিরে বলল, কোনো দরকার থাকলে ফোন বা মেসেজ করিস, সাবধানে থাকবি সবাই। বলে কবির ওদের ফ্ল্যাটের বাইরে বেরিয়ে রাস্তায় এসে বিএ স্যারকে একটা ফোন করলো। হ্যালো স্যার, আপনি কোথায়? ও, ফ্ল্যাটে। আপনাকে একটা জরুরি কথা বলার আছে স্যার। আসবো? হ্যাঁ, আমি গিয়ে বলবো। এক্ষুনি আসছি স্যার। ফোনটা কেটে বাইকে স্টার্ট দেয় কবির। বেল বাজতেই দরজা খুলে সামনে দাঁড়ালেন প্রফেসর বিহঙ্গ সোম। কবিরকে দেখে হাসি মুখে বললেন, কি ব্যাপার মাই বয়, আর্জেন্ট কিছু? যোধপুর পার্কের এই ফ্ল্যাটেও কবিরের স্বচ্ছন্দ আনাগোনা, সাজানো ছিমছাম ফ্ল্যাট। বিহঙ্গ স্যার এখানে একাই থাকেন, জানে কবির। বহুদিন ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়েছে কবির এখানে। সাহিত্য থেকে শুরু করে হাল আমলের রাজনীতি, ফিল্ম, কোনো আলোচনায় বাদ যায় না। বিহঙ্গ অনেকটাই খোলামেলা তার এই প্রিয় ছাত্রটির কাছে। সোফায় বসতে বসতে কবির লক্ষ্য করে টেবিলের উপর স্কচের বোতল আর গ্লাসের পানীয় দিকে। বিহঙ্গ বলেন, যাও আরেকটা গ্লাস নিয়ে এসো। কবিরের কাছে এটাও নতুন কিছু নয়, এর আগেও এর দুবার স্যারের সাথে বিয়ার বা স্কচ পান করেছে আড্ডা দেওয়ার সময়, সেটা শুধুমাত্র স্যারকে সঙ্গ দেবার জন্য। কিন্তু আজ বলল, না স্যার, আপনি খান স্যার, আমার আজ ইচ্ছে করছে না। আপনার সাথে একটা ইম্পর্টেন্ট ব্যাপারে জাস্ট একটু ডিসকাস করব বলেই এসেছি আমি। ও তাই? ভেরি আর্জেন্ট অ্যান্ড সিরিয়াস কিছু? আজ কিন্তু আমি খুব টায়ার্ড। এই কটা দিন যা যাচ্ছে, তা তুমি একাডেমিতে একদিনও এলে না কেন? আগামীকাল অবভিয়াসলি যেও। হ্যাঁ স্যার, অবশ্যই যাব। অ্যাকচুয়ালি আজকে যাব ভেবেছিলাম তোরসাকে নিয়ে। হঠাৎ তোরসার প্রসঙ্গ উঠতেই একটু সংকুচিত হয়ে গেলেন বিহঙ্গ। পরমুহূর্তে নিজেকে সামলে নিয়ে বললেন,
তাই? তা গেলে না কেন? তোরসা যেতে চাইল না স্যার। কেন? সন্দিগ্ধ কণ্ঠে প্রশ্ন করলেন বিহঙ্গ। তারপরে সহজভাবে বললেন, ওর তো আর্ট সম্পর্কে যথেষ্ট আগ্রহ আছে, গেল না কেন? কবির 1 মিনিট ভাবল, বলবে কি বলবে না, ওর সংকোচ হচ্ছে, কিন্তু তারপরই ভাবল আজ স্যারের সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করতেই হবে। এরকম সুযোগ হয়তো আর নাও পেতে পারে। একটু ভয়ও হলো যদি স্যার রেগে যান, নিজের ব্যক্তিগত ব্যাপার নিয়ে আলোচনা না করতে চান। তাই ব্যাপারটা তেমন কোনো গুরুত্বপূর্ণ নয় এমনভাবে খুব ক্যাজুয়ালি বলল, আপনি এক্সিবিশনের ব্যাপারটা আগে তোরসাকে বলেননি, তাই ওর খুব অভিমান হয়েছে, খুব কান্নাকাটি করছিল আজ। বিহঙ্গ কথাটা শুনে থমকে গেলেন। ভাবলেন, আজ হঠাৎ তোরসার প্রসঙ্গ নিয়ে কথা বলছে কেন কবির? কবির কি তবে তোরসার সাথে ওর সম্পর্কটার আজ পেয়েছে? না হলে এর আগেও তো ওদের অনেক বিষয়ের ওপরই আড্ডা হয়েছে। তোরসা তো বিষয়বস্তু হয়নি কোনোদিন। আজ হঠাৎ কেন? কবির কি কিছু যাচাই করতে চাইছে? এক্সিবিশনের আগে বিহঙ্গ খুব ব্যস্ত ছিলেন, এটা ঠিক। তোরসার সাথে এ বিষয়ে খোলাখুলি কথা বলার সময় পাননি। যখন বলতে গেলেন তখন শুরুতেই তোরসার সাথে একচোট রাগারাগি হয়ে গেছে। তোরসা হোয়াটসঅ্যাপে বিহঙ্গকে ব্লক করে দিয়েছে, ফোনও ধরছে না। তোরসা মাঝে মাঝে এমন অবুঝ হয়ে যায়, বিহঙ্গ ওকে ঠিক ট্রাকেল করতে পারে না। কথায় কথায় তোরসার বড্ড রাগ আর অভিমান, আর রাগ হলেই কথা বন্ধ, ফোনে ব্লক করে দেয়। আবার রাগ কমলে নিজেই কথা বলবে, কিন্তু যতক্ষণ রেগে থাকবে কোনো কিছুই শুনবে না। তাছাড়া বিহঙ্গ নিজেও আজকাল কেমন যেন হয়ে গেছেন। তোরসার কাছে এলে নিজের ভেতরে একটা আশ্চর্য পরিবর্তন অনুভব করেন। নারী সঙ্গ ওর জীবনে নতুন কিছু নয়, কিন্তু এই মেয়েটা ওর জীবনটাকে একেবারে বদলে দিয়েছে। কেউ কাউকে এমন পাগলের মতো কোনো স্বার্থ ছাড়াই ভালোবাসতে পারে, এটা বিহঙ্গের জানা ছিল না। জীবনে জ্ঞান হবার পর থেকে প্রয়োজন আর স্বার্থের জন্য মানুষকে কত নিচেই যে নামতে দেখেছেন। এসব দেখে অভ্যস্ত হয়ে গেছেন বিহঙ্গ। বিয়ে করেননি, কিন্তু তাই বলে নারী বর্জিত জীবন নয়। শারীরিক প্রয়োজনে বহু নারীর সঙ্গ উপভোগ করেছেন। মেয়েরা তাদের স্বার্থের ও অর্থের বিনিময়ে দৈহিক সুখ দিয়েছে বিহঙ্গকে। মেয়েরা তাকে পছন্দ করে, তিনিও মেয়েদের পছন্দ করেন। নারী তার ইন্সপিরেশন, তার কবিতা, তার আঁকা ছবির ভক্তের সংখ্যার 80% নারী। কিন্তু তোরসা সবার থেকে আলাদা। ওর মধ্যে অদ্ভুত একটা চৌম্বক শক্তি আছে, যা বিহঙ্গের জীবনে একটা প্রবল ঝড়ের মতো এসে সব তোলপাড় করে দিয়েছে। বন্যার মতো দুরন্ত স্রোতে ওকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। সারা জীবন বিহঙ্গ সমস্ত পরিস্থিতি নিজের ইচ্ছে মতো নিজে ট্যাকেল করেছেন, কিন্তু এই প্রথম কেমন যেন নিজেকে দিশেহারা মনে হয়। যতক্ষণ তোরসা কাছে থাকে মনের মধ্যে অদ্ভুত একটা প্রশান্তি অনুভব করেন, কিন্তু তোরসা চোখের আড়ালে হলেই ওকে হারানোর ভয়ে অদ্ভুত একটা অসহিষ্ণুতা মনটাকে উথাল পাথাল করে দেয়, বিক্ষুব্ধ করে দেয়। এক এক সময় মনে হয় মেয়েটাকে ছিঁড়ে খুঁড়ে পাগলের মতো আদরে আদরে অস্থির করে তোলেন, কিন্তু পারেন না। তোরসা এত নিষ্পাপ, এত সুন্দর, এত পবিত্র যে ওর গায়ে হাত ছোঁয়াতেও সংকোচ হয় বিহঙ্গের। তোরসা কাছে এলেই কেমন যেন গুটিয়ে যান, অথচ ওই মেয়েটা যতক্ষণ থাকে অনর্গল কলকল করে কথা বলে যায়। আরও আশ্চর্য, সেই কথাগুলো শুনে কান মন ভরে যায় বিহঙ্গের। কারো কথার মধ্যে যে এত মিষ্টতা, এত জাদু থাকে তা আগে জানতেন না উনি। কিন্তু এক এক সময় তোরসাকে এত কাছে পেতে ইচ্ছে করে যে তখন প্রচণ্ড অস্থির অস্থির লাগে, নিজের উপর ভীষণ রাগ হয়। তখন ইচ্ছে করে মেয়েটা যা যা পছন্দ করে না ঠিক তাই তাই করতে। জানেন এগুলো করলে তোরসা কষ্ট পাবে, তবুও করেন, যেন ওকে কষ্ট দিয়ে নিজের জ্বালাটা খানিকটা জুড়োবেন। কিন্তু তোরসা যখন কাঁদে, অভিমান করে বলে, আমি জানি তুমি আমাকে একটুও ভালোবাসো না, তখন বুকের মধ্যে যে কি হয়। কি হলো স্যার, কিছু বলছেন না, ভাবছেন কিছু? কবিরের কাছে সম্বিত ফিরে পেয়ে বিহঙ্গ বললেন, না না, নাথিং সো। হ্যাঁ, কি যেন বলছিলে তুমি? এক্সিবিশনের কথাটা তোরসাকে আগে বলেননি কেন স্যার? ওর খুব অভিমান হয়েছে, প্রচণ্ড আপসেট, ভীষণ কষ্ট পাচ্ছে স্যার। ও কিছুতেই মানতে পারছে না আপনি এত বড় একটা কথা ওর সাথে শেয়ার করেননি। ঝট করে আবার রাগ হয়ে যায় বিহঙ্গর। ভাবেন তোরসার এ কি ছেলে মানুষই, নিজে কথায় কথায় রাগ করবে, জেদ করবে, আবার এই সব কথা কবিরকে বলেছে। বিহঙ্গর কি ভালো লাগে তোরসা রাগ করে থাকলে? কিন্তু তার জন্য এই বয়সে কি সবার কাছে সে কথা প্রকাশ করতে হবে? তাই রাগত স্বরেই বললেন, ইটস টু মাচ, এটা ওর বড্ড বাড়াবাড়ি তোরসার। ওর সব ব্যাপারই ওকে জানাতে হবে? কিভাবে ও নিজেকে? স্যার, তোরসা কিন্তু আপনাকে খুব ভালোবাসে, ও চায় আপনি ওকে ততটাই ভালোবাসবেন। বিহঙ্গ সোম চমকে যান, তীক্ষ্ণ দৃষ্টিতে কবিরের আপাদমস্তক জরিপ করে মেপে নেন, রাগী গলায় বলেন, আর ইউ ম্যাড?
আই এম সরি স্যার, বাট এটা তোরসার মনের কথা। আপনি তো জানেন স্যার, ও লুকিয়ে চুরিয়ে কোনো কাজ করে না। ও নিজের মুখে বলেছে ও আপনাকে ভালোবাসে। তাছাড়া ও না বললেও ইউনিভার্সিটির অনেকেই ভাবে এটা। তাহলে আপনি কি তোরসাকে ভালোবাসেন না? প্রফেসর সোম হঠাৎ খুব নার্ভাস বোধ করেন, কেমন যেন হাত পা অবসন্ন মনে হয়। পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে বললেন, না না, তা কেন, তোমরা দুজনেই আমার প্রিয় স্টুডেন্ট, তোমাদের অবশ্যই আমি ভালোবাসি। তাছাড়া ও তো একজন ভালো স্টুডেন্টই নয়, আমার ছবি বোঝে, আমার কবিতার একজন ভালো রিসাইটার। তোমাদের দুজনকে আমি সমান ভালোবাসি। না স্যার, এই ভালোবাসা সেই ভালোবাসা নয়। তোরসা আপনাকে পাগলের মতো ভালোবাসে। অ্যাজ এ সংকোচে থেমে যায় কবির। বিহঙ্গ সোম তীক্ষ্ণ দৃষ্টিতে কবিরকে কিছুক্ষণ দেখলেন, তারপর বললেন, দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপার বলো তো? তুমি কি অন্য কিছু মিন করছো? কবিরের বুকের ভেতরে একটা কষ্ট দানা বেঁধে গলায় উঠে এলো। বুকের ভেতরটা টনটন করে উঠল। তবু মৃদুস্বরে বলল, আই নো স্যার, শি লাভস ইউ অ্যান্ড ইউ অলসো। বিষম খেতে খেতে একটুর জন্য কাটালেন বিহঙ্গ। তারপর অনায়াসে দক্ষতায় ঘর কাঁপিয়ে হো হো করে হেসে আত্মস্থ গলায় বললেন, I know she loves me as a teacher, right? No, sir. She loves you as a woman loves a man. What? Nonsense! She loves me. এসব কি আজে বাজে কথা বলছো? কে তোমাকে এসব কথা বলেছে? উত্তেজনায় উঠে দাঁড়ান বিহঙ্গ। দরদর করে ঘামতে থাকেন এসি ঘরে বসেও। কবির অবাক হয়ে দেখে স্যারকে। স্যার মিথ্যে কথা বলবে এটাও ভাবতেও পারে না। তাহলে কি সেটা তোরসার ওয়ান সাইড লাভ? স্যার শুধু স্নেহ করেন? দ্বিধা জড়ানো গলায় কবির বলে, নো স্যার, আই এম শিওর দ্যাট শি লাভস ইউ ভেরি মাচ। ও ভীষণ ভালোবাসে আপনাকে। বাট আপনি কি ওকে সত্যি ভালোবাসেন না, জাস্ট স্নেহ করেন? মানে ইটস ওয়ান সাইড লাভ, অনলি শি। বাট বিহবল দৃষ্টিতে কবিরের দিকে চেয়ে থাকেন বিহঙ্গ। মনের মধ্যে তীব্র ইচ্ছে কবিরকে বলবেন, হ্যাঁ আমি ওকে ভালোবাসি, ও যতটা ভালোবাসে তার থেকে অনেক অনেক বেশি। কিন্তু তা না বলে বিহঙ্গ নিষ্পৃহ কণ্ঠে বললেন, তাই হবে হয়তো। সারা জীবন কত ছাত্রছাত্রীকে পড়ালাম, সবার মনের কথা তো জানা সম্ভব নয়। কিছুক্ষণ ঘরটা স্তব্ধ হয়ে গেল। দুজনের নির্বাক। হঠাৎ যেন কথা ফুরিয়ে গেল। দুজনে চুপ করে বসে রইল। তারপরই হঠাৎ যেন কিছু মনে পড়ল। ধরপড় করে নড়ে চড়ে বসলেন বিহঙ্গ। কবিরের দিকে তাকিয়ে বললেন, আজ তুমি হঠাৎ তোরসাকে নিয়ে পড়লে কেন? তোরসার মন খারাপ তো তোমার কি? আর ওই বা তোমাকে এত কথা বলতে গেল কেন? কবিরও আকাশ পাতাল ভাবছিল। ভালোবাসাটা শুধুমাত্র তোরসার দিক থেকে, এটা ভেবে একদিকে যেমন কষ্ট হচ্ছিল, অন্যদিকে স্যার যে এর মধ্যে ইনভলভ নেই এটা জেনে একটা স্বস্তি বোধও হচ্ছিল। স্যারের কথা শুনে হকচকিয়ে তাড়াতাড়ি বলল, ও আমার খুব ভালো বন্ধু স্যার। বন্ধু? শুধুই বন্ধু? তীক্ষ্ণ দৃষ্টিতে জরিপ করেন বিহঙ্গ কবিরকে। বললেন, এ বিউটিফুল ইয়াং গার্ল, শুধুই বন্ধু? স্ট্রেঞ্জ। জাস্ট অনলি এ ফ্রেন্ড? Then why you have so much concern about her? কবির চুপ করে মাথা নিচু করে বসে থাকে, কোনো উত্তর দিতে পারে না। হঠাৎ কেমন জ্বলে ওঠে চোখ দুটো বিহঙ্গর। রাগে হিংসায় কেঁপে ওঠেন। নিজের অজান্তে হুঙ্কার দিয়ে ফেলেন, ইউ লাভ হার, রাইট? নীরবে মাথা নাড়ে কবির। তারপর মৃদুস্বরে বলে, বাট স্যার, তোরসা আপনাকে ভালোবাসে, আমাকে নয়। বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে উঠল বিহঙ্গর। হঠাৎ বুকের ভেতর থেকে হুহু করে কান্না এসে সব ভাসিয়ে দিতে ইচ্ছে করল। কিন্তু পাগলের মতো আবার হা হা করে ঘর কাঁপিয়ে হেসে উঠলেন বিহঙ্গ। হাসির দমকে চোখে জল চলে আসলো। বললেন, বাহ বাহ, হোয়াট এ কোইন্সিডেন্ট! তুমি ওকে ভালোবাসো, ও আমাকে ভালোবাসে। বাহ বাহ, চমৎকার। তারপরে যেন ব্যঙ্গে ফুঁসে উঠলেন, তা আমাকে কি করতে হবে তোমাদের জন্য? কবির নিশ্চুপ। একটু সময় নিলেন বিহঙ্গ নিজেকে সামলে নেবার জন্য। তারপর বললেন, তুমি যে তাকে ভালোবাসো সেটা সে জানে? মাথা নাড়ে কবির, যার অর্থ না। ওফো, ইম্পসিবল, তোমাদের নিয়ে পারা যায় না, এত ইম্যাচিওর তোমরা। ঘরময় অস্থিরভাবে পায়চারি করতে থাকলেন বিহঙ্গ। এতক্ষণে কবিরের সংকোচটা কিছুটা কেটে গেছে। বলে, স্যার, ও আপনাকে পাগলের মতো ভালোবাসে, আর সেটা জেনে আমি কি করে ওকে আমার ফিলিংস জানাবো? রং ডিসিশন। ওর মতো একটা বাচ্চা মেয়ে আমাকে ভালোবাসতেই পারে না। এটা এক ধরনের ইনফ্যাচুয়েশন। এই বয়সে ছেলে মেয়েরা নিজের মনে একটা স্বপ্নের জগৎ তৈরি করে নেয়। বাস্তবের সাথে তার কোনো মিল থাকে না। বয়স বাড়লে আস্তে আস্তে সেটা কেটে যায়। তাছাড়া কোথায় তোমার মতো একজন হ্যান্ডসাম ইয়াং চ্যাপ, আর কোথায় আমার মতো একটা আধবুড়ো হ্যাগার্ড? কোনো মানে হয়? অ্যাবসার্ড। আপনি আমার গুরু। আই রিয়েলি রেসপেক্ট ইউ স্যার। আপনার কাছে নতজানু হয়ে ভিক্ষে চাইতেও আমার কোনো লজ্জা নেই। তাহলে আপনি আমাকে হেল্প করুন স্যার। আমি তোরসাকে ভালোবাসি আমার জীবনের থেকেও।
তার জন্য যা কিছু করার সব কিছু আমি করতে রাজি আছি। কিন্তু আমাকে কি করতে হবে? তোরসাকে রাজি করাতে হবে। কিন্তু ও আমার কথা শুনবেই বা কেন? ভালোবাসা তো ভিক্ষে চাইলে পাওয়া যায় না, জোর করেও আদায় করা যায় না। ভালোবাসা তো জেনে বুঝে হিসেব করে করাও যায় না। ভালোবাসা হয়ে যায়, কখন কোথায় কার সাথে হবে কেউ জানে না। আমি ওর জন্য সারা জীবন ওয়েট করব স্যার। ওকে যদি নাও পাই, ওর জায়গা আমি আর অন্য কাউকে দিতে পারবো না। আর ইউ শিওর? তুমি পারবে ওকে ফেরাতে? বড় ক্লান্ত শোনায় বিহঙ্গর গলার স্বর। আই ডোন্ট নো স্যার, হাউ কুড ইট বি পসিবল, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। অপ্রস্তুত করে দিয়ে বিহঙ্গর পায়ে হাত দিয়ে প্রণাম করে কবির বলল, তাছাড়া আমি জানি স্যার, আপনি আপনার প্রিয় ছাত্রকে কিছুতেই হেরে যেতে দেবেন না। এই পিয়াসা, ব্যালকনির জামাকাপড়গুলো তোল শিগগির, ঝড় উঠেছে। জানলাগুলো বন্ধ করে দে তাড়াতাড়ি, নইলে ঘরে ধুলোতে ভরে যাবে। মণি, তোর স্কুটিটা ঠিক করে ঢেকে দিয়ে যা। উঠোনে দড়িতে শুকোতে দেওয়া ম্যাক্সি, বেড কভার তুলতে তুলতে চেঁচায় আহেলি। মণিকুন্তলা দরজা জানলা সব ভালো করে বন্ধ করে ছিটকেনি তুলে দিতে দিতে বলে, সব বন্ধ করে দিয়েছি, স্কুটিটা আগেই ঢেকে দিয়েছি, কিন্তু তুষটা এখনো বাড়ি ফিরল না। ও কি ইউনিভার্সিটি থেকে কোথাও যাবে বলে গেছিল তোদের? আমি তো কিছু জানি না, দেখ তো পিয়াসা কিছু জানে কি না। আহেলি বলল। কিচেনে টিফিন বানাতে যাচ্ছিল পিয়াসা। বলল, না রে, কোথাও যাবার কথা তো আমাকে বলেনি তুষ, বরং সকালে কবিরদাকে ফোন করে বিকেলে আসতে বলেছিল শুনেছিলাম। একবার তুষকে ফোন করে দেখ না মণি, কোথায় আছে। ঝড় উঠেছে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলে দে। মণিকুন্তলা ফোন নিয়ে বার দুয়েক চেষ্টা করে বলল, তুষের ফোন সুইচ অফ বলছে, কোথায় আছে কে জানে। তারপরে কি মনে পড়েছে এমনভাবে বলল, আজ কলেজে একটা কথা শুনলাম বিএসের নামে। রিউমার না সত্যি বুঝলাম না, তোরা কিছু শুনেছিস? আহেলি বলে, কি কথা রে? পিয়াসা রান্নাঘর থেকে চেঁচিয়ে বলে, এই কি বলছিস তোরা, জোরে বল, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না এই চিমনিটার আওয়াজে। মণিকুন্তলার আহেলি দুজনে কিচেনে পিয়াসার কাছে আসে। মণিকুন্তলা বলে, বিএস নাকি প্যারিসে যাচ্ছে 2 বছরের জন্য, আজ রাত্রে ওনার ফ্ল্যাটে নাকি ফেয়ারওয়েল পার্টি আছে। ও মা, তাই নাকি? কই, আমি তো কিছু শুনিনি। আহেলি বলে। পিয়াসা বলে, ইউনিভার্সিটিতে কিন্তু আমার সাথে আজ একবারও দেখা হয়নি তুষের। আর স্যার যে প্যারিসে যাচ্ছেন সেটা তুষ জানে? মণি ঠোঁট উল্টে বলল, কি জানি, বাড়ি থেকে ইউনিভার্সিটি যাবার সময় তুষ তো আমার সাথেই গেছিল, তবে তারপর আর আমার সাথে ওর দেখা হয়নি। আহেলি বলে, না না, আমার সাথে তো কেবির ক্লাস করলো, তারপরে যে কোথায় গেল আমি আর দেখিনি। প্রচণ্ড ঝড়ের সাথে প্রবল বৃষ্টি শুরু হতেই তোরসার ফিরে না আসার জন্য ওদের দুশ্চিন্তা বেড়ে গেল। কিন্তু ওরা ভেবে নিল যে ইউনিভার্সিটি থেকে তোরসা হয়তো বিএস স্যারের ফ্ল্যাটে গেছে এবং ঝড় বৃষ্টির জন্য আটকে পড়েছে, কারণ আগেও এরকম হয়েছে। কিন্তু তোরসার ফোন সুইচ অফ থাকায় ওদের রাগ হয়ে যাচ্ছে। বার 3-4 ট্রাই করার পর মণিকুন্তলা বলল, ধুর বাবা, আমি আর পারছি না। ফোনটা যে কেন সুইচ অফ করে রাখে তুষ বুঝি না। এত ঝড় বৃষ্টি হচ্ছে, চিন্তা হয় না? যেখানেই থাক একটা ফোন তো করবে, তা না। দেখ, আজও আসুক, তারপর একচোট অশান্তি করব আমি ঠিক। আজ তোরসার এই ফোন সুইচ অফ রাখা নিয়ে 3 জনেরই রাগ হয়েছে। তাই আহেলি আর পিয়াসাও সায় দিল মণিকুন্তলার কথায়। যথারীতি ওই ঝড় বৃষ্টি মাথায় করে কবিরও এসে হাজির হলো 5টা বাজার মিনিট 3 আগেই। এসে যখন আহেলিদের কাছে শুনল যে তোরসা এখনও মেসে ফেরেনি এবং ওর ফোনটা সুইচ অফ আছে, কবিরেরও মনে হলো নিশ্চয়ই ইউনিভার্সিটি থেকে তোরসা বিহঙ্গ স্যারের কাছেই গেছে। আর এটা মনে হওয়া মাত্রই একটা দুরন্ত অভিমানী ওর মনটা ছেয়ে গেল। ভাবল, সেই যদি স্যারের ওখানেই যাবে তাহলে শুধু শুধু ফোন করে আমাকে এখানে আসতে বলেছিল কেন? আর স্যারের ওখানে যদি যেতেই হয়েছে কোনো কারণে, তাহলে আমাকে একটা ফোন করে তো জানিয়ে দেওয়া উচিত ছিল। নাকি স্যারকে পেয়ে আর আমার কথা মনেই পড়েনি? হঠাৎ একটা ঈর্ষার খোঁচা অনুভব করলো কবির। খুব অভিমান হলো। বুকের মধ্যে হঠাৎ বেজে উঠল, কাদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়ে। চোখের কোণটা কেমন জ্বালা জ্বালা করে উঠল। নিজেকে কোনো রকমে সামলে নিয়ে কবির আহেলিদের বলল, তোদের কিছু বলে যায়নি তোরসা? আমাকেও তো ফোন করেনি, তাহলে আমি বসে থেকে কি করব? আমি বরং বাড়ি চলে যাই। ফিরলে বলিস আমি এসেছিলাম। পিয়াসাদেরও খুব খারাপ লাগলো ব্যাপারটা। ওরা কবিরের ফিলিংসটা বোঝে। নিজেদের মধ্যে চোখে চোখে তাকিয়ে কবিরকে বলল, এমা, এই বৃষ্টির মধ্যে এখন তুমি কোথায় যাবে? এসেই পড়েছ যখন, একটু বসো না কবিরদা, চাটা খাও, মুড়ি মেখে দেব। তুষ যখন নিজে তোমাকে ফোন করে আসতে বলেছে তখনও ঠিক চলে আসবে দেখো। নয়তো ও তোমাকে ফোন করে জানাতো না? মনে হয় ঝড় বৃষ্টির জন্য নিশ্চয়ই কোথাও আটকে পড়েছে।
কবির কিছু না বলে চুপ করে জানলা দিয়ে বাইরে বৃষ্টির দিকে চেয়ে রইল। ওর বুকেও যেন আজ দুরন্ত কালবৈশাখী। এমনিতে ও খুব শক্ত ধরনের ছেলে, নিজেকে অনেক বুঝিয়েছে, কিন্তু কেন যে তোরসাকে দেখলেই বুকের মধ্যে এমন উথাল পাথাল হয়। ভালোবাসার মানুষটাকে একান্ত নিজের করে পেতে চায় মন। মণিকুন্তলা বলল, কবিরদা, আজ তোমার বিএ স্যারের পার্টিতে নেমন্তন্ন নেই? স্যার নাকি প্যারিসে যাচ্ছেন, সে খবর তো জানো নিশ্চয়ই। কবিরের হঠাৎ মনে পড়ল ও ভুলেই গেছিল। বলল, এই যা, একেবারে ভুলে গেছিলাম তো। গতকাল রাত্রে স্যার নিজে ফোন করে প্যারিসে যাবার খবরটা দিয়েছিলেন তো। আগে কবির খবরটাকে ততটা গুরুত্ব দেয়নি, কিন্তু এখন বিদ্যুৎ চমকের মতো ওর মনে হলো স্যার কি তোরসাকে খবরটা জানিয়েছেন। তোরসার রিয়াকশনটা কি হবে? মনে হতেই কবিরের মনে মুহূর্তে একটা অজানা ভয়ের ছায়া দেখা দিল। সঙ্গে সঙ্গে ও আবার তোরসাকে ফোন করলো, কিন্তু এবারও সেই একই রিপ্লাই, সুইচ অফ। হঠাৎ ওর সিক্স সেন্স অ্যালার্ট দিল। ব্যাপারটা ওর ঠিক লাগলো না। বুকটা একটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল। স্যারের এই খবরটা জানার পর তোরসার কি মানসিক অবস্থা হয়েছে? কবিরের মনে হলো স্যারকে এক্ষুনি এটা জানানো উচিত। যদি তোরসা স্যারের ওখানে গিয়ে থাকে তো ঠিক আছে, কিন্তু যদি তা না হয় তাহলে? বিহঙ্গ শ্যুটগুলো ঠিকমতো প্যাক করে গুছিয়ে রেখে বাইরে ব্যালকনিতে এসে দাঁড়ালেন। ঝড়টা একটু থেমেছে, কিন্তু বৃষ্টিটা বেশ জোরেই পড়ছে। ভাবলেন, এমন প্রবল ঝড় বৃষ্টিতে তোরসা কি করছে? ও ভালো আছে তো? যা জেদি। একটা সিগারেট ধরালেন। মাথার ভেতরে কেমন যেন একটা অস্থির ভাব বিহঙ্গর। বুদ্ধিও ঠিকমতো কাজ করছে না। যত ভাবছেন তোরসাকে নিয়ে আর ভাববেন না, ততই বারবার তোরসার সে স্তম্ভিত মুখটাই চোখের সামনে ভেসে উঠছে। কি জানি ওর বলা কথাগুলো মেয়েটা কিভাবে নিয়েছে। হয়তো খুব কষ্ট পাচ্ছে। কবির ওকে ট্যাকেল করতে পারবে তো? বড্ড জেদি আর একগুয়ে। কবির ওকে এত ভালোবাসে, সেটা কি সত্যি তোরসা জানে না? কোনোদিনও কি বোঝেনি, নাকি জানে বিহঙ্গকে বলেনি? আজকের পর কবির যদি তোরসাকে প্রপোজ করে, তোরসা কি রাজি হবে? না হবার তো কোনো কারণ নেই। বিহঙ্গ আজ ওকে যা বলেছে, তারপরেও কি আর কোনোদিন বিহঙ্গকে তোরসা ক্ষমা করবে? কে জানে, হয়তো ঘৃণা করবে। সেটা অবশ্য কবিরের পক্ষে ভালোই হবে। কবির খুব ভালো ছেলে, ও নিশ্চয়ই তোরসাকে খুব সুখে রাখবে। গীতাঞ্জলি 2 কাপ কফি নিয়ে ঘরে ঢুকলো। বলল, কি রে, তোর গেস্টরাই বৃষ্টিতে আসবে? তারপর বিহঙ্গকে বাইরে আকাশের দিকে চুপ করে চেয়ে থাকতে দেখে বলল, কি ভাবছিস রানা, তোরসার কথা? একটা দীর্ঘশ্বাস ছেড়ে বিহঙ্গ বললেন, না, তোরসার কথা আমি আর ভাববো না রে। আমার স্টুডেন্ট কবির, ও তোরসাকে খুব ভালোবাসে, খুব ভালো ছেলেও, টু মাচ ইয়াং অ্যান্ড হ্যান্ডসাম। তাছাড়া খুব প্রমিসিং ফিউচার, ভীষণ কেয়ারিং তোরসার প্রতি। আমি জানি ও তোরসাকে খুব সুখে রাখবে। শব্দ করে হাসল গীতাঞ্জলি। বলল, তুই কিন্তু একটুও বদলাসনি রানা। এখনো সে আগের মতো জেদি আর একগুয়ে রয়ে গেছিস। যেটা ভাববি সেটাই করবি, কিন্তু এটা তো তোরসার লাইফের ব্যাপার। ওর জীবনে ও কি করবে সে ডিসিশনটা ওকেই নিতে দেওয়া উচিত। তুই এভাবে কোনো ডিসিশন ওর উপর চাপিয়ে দিতে পারিস না। বিশেষ করে আমাকে জড়িয়ে এসব মিথ্যে কথা না বললেই পারতিস। এটা রিয়েলি অন্যায়। তোর কি ধারণা, সোজাসুজি ওকে যদি বলতাম আজ থেকে তুমি আমাকে না ভালোবেসে কবিরকে ভালোবাসবে, তাহলে ও কি মেনে নিত? মেনে নেওয়া না নেওয়াটা সম্পূর্ণ ওর ব্যাপার। তুই কাউকে জোর করে তার মত বদলাতে বাধ্য করতে পারিস না। কি করব বল? এছাড়া আর কোনো কিছু বলে ওকে আমি আমার থেকে দূরে সরাতে পারতাম না। তাছাড়া কবির আমার ছাত্র, ওকেও আমি চিনি। আসল সত্যিটা ওকেও কোনোদিন জানানো যাবে না। তাহলেও কিছুতেই আমার আর তোরসার মধ্যে আসবে না। মোট কথা, যেমন করেই হোক আমাকে ওদের লাইফ থেকে সরে যেতেই হবে। কবিরের ভালোবাসাকে আমি ব্যর্থ হতে দিতে পারি না। আফটার অল ও আমার প্রিয় ছাত্র, খুব ভালো ছেলে। ওকে আমি হেরে যেতে দিতে পারি না। কিন্তু তোরসা, ও তো তোকে ভালোবাসে। কি যে বলিস! একটা 21-22 বছরের মেয়েকে আমি আমার এই বয়সে, আই অ্যাম নাও 46, ওর ডাবল এজের থেকেও বেশি, এমন একজনকে পার্টনার করে ও জীবন কাটাবে বললেই আমি রাজি হতে পারি? তুই দেখিস, আমি দূরে চলে গেলেই কবির ওকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবে। কবিরই ওর যোগ্য লাইফ পার্টনার। গীতাঞ্জলি প্রসঙ্গটা বদলানোর জন্য বিহঙ্গর পাশের চেয়ারটা টেনে বসতে বসতে বললেন, জানিস, অনেকদিন পর কলকাতায় এসে আমার খুব ভালো লাগছে। কলেজ, ইউনিভার্সিটির সেই দিনগুলো মনে পড়ছে। আমরা 3 বন্ধু, আমি, তুই আর অচ্যুতম, কতদিন একসাথে থেকেছি। কি সুন্দর ছিল আমাদের সেই দিনগুলো। কত আনন্দ করেছি, কত ঘটনা মনে আছে তোর? অচ্যুতম বাংলা বলতে পারতো না বলে তুই প্রথম ওকে কি খেপাতিস। কতদিন পর আবার কলেজ ক্যাম্পাসে গেলাম, কি যে ভালো লাগছিল। তুই এভাবে না ডাকলে হয়তো কলকাতা আসাই হতো না। তোকে ছাড়া আর কাকে আর বলবো বল? আমার আর কে আছে?
তোর্ষা তোকে চোখে না দেখলে যদি বিশ্বাস না করে আমার কথা, তাই তো তোকে ডেকে এনেছি। জানিস, আমার এত ছাত্রী, এত ফ্যান ফলোয়ার্স, কাউকে নিয়ে কোনো দিন, কিন্তু তোর ফোন এলে বা তুই ফেসবুকে ঠাট্টা করে যেসব কমেন্টসগুলো দিতিস, দেখলেই যা জেলাস হতো। তাই তো তোর নামটা নিলাম। ওকে বলেছি রাত্রের পার্টিতে তোর সাথে আলাপ করিয়ে দেব, কিন্তু এমন ঝড় বৃষ্টি শুরু হলো, ও কি আসতে পারবে? কিন্তু তুই কি সত্যি প্যারিসে যাবি? আগে দিল্লি যাই, তারপর ওখান থেকে যাব। কিছুদিন সময় লাগবে পারমিশনটা পেতে। কিন্তু এইভাবে পালানোটার কি খুব দরকার ছিল? আমি আর কি করতে পারতাম বল? তুই তো জানিস আমার জীবনটা খুব একটা সোজা সরল পথে চলেনি। ছোটবেলায় বাবা মারা যাবার পর কিভাবে বড় হয়েছি, জীবনে মানি আর পাওয়ার, এ দুটোকেই সবসময় বড় করে দেখেছি। জানিসই তো কলেজ লাইফে পলিটিক্স করার সুবাদে পাওয়ার কি জিনিস জেনেছিলাম। ইউনিভার্সিটিতে চাকরিটা পাবার পর তো জীবনটাই বদলে গেল। তুই আর অচ্যুতম বিয়ে করে আমেরিকা চলে গেলি, মাও হঠাৎ চলে গেলেন। খুব একা হয়ে গেলাম আমি। মানি অ্যান্ড পাওয়ার অ্যাডিক্টেড হয়ে গেলাম আমি। চারিদিকে সবসময় এত সেলফিশ লোক, অলওয়েজ তাদের ফ্ল্যাটারিং শুনতে শুনতে মানুষের উপর বিশ্বাসই চলে গেছিল। কাউকে বিশ্বাসই করতে পারতাম না। এখানে সত্যিকারের কোনো বন্ধু ছিল না আমার। তুই জানিস না, তোর্ষা আমার জীবনে না এলে আমি জানতেই পারতাম না স্বার্থ ছাড়া কেউ কাউকে এমন করে ভালোবাসতে পারে। তুই আর মা ছাড়া আমি কোনো মেয়েকে কখনো রেসপেক্ট দিইনি। শারীরিক প্রয়োজনে মেয়েদের ব্যবহার করেছি মাত্র, কিন্তু ভালোবাসা কি আমি জানতাম না। ওই পুচকে মেয়েটা আমার সব তছনছ করে দিয়েছে। এত সহজ সরল আন্তরিক ব্যবহার, অথচ কি স্ট্রিক্ট প্রিন্সিপাল। ওর চরিত্রের দৃঢ়তা দেখে বারবার মুগ্ধ হয়ে গেছি। আই জাস্ট সিম্পলি ডুবে গেলাম। খুব আফসোস হয় জানিস, ও যদি এলোই আমার জীবনে, কেন আরও আগে এলো না বলতো? যাকে একটা দিন না দেখলে মনে হয় জীবনে কিচ্ছু নেই, সব কেমন যেন ফ্যাকাশে বর্ণহীন লাগে, তাকে ছেড়ে আমি কি করে থাকবো রে? রানা, তুই কাঁদছিস? তোর চোখে জল? গীতাঞ্জলি অবাক হয়ে যায় বিহঙ্গর চোখে জল দেখে। বিহঙ্গ উঠে দাঁড়িয়ে অস্থিরভাবে ঘরময় পায়চারি করেন। বলেন, তুই জানিস না, সকালে ওকে যখন প্যারিস যাবার কথাটা বললাম, আমার উপর এত রেগে থাকা সত্ত্বেও খুশিতে উচ্ছল হয়ে উঠেছিল। কিন্তু যেই তোর কথা বললাম, মানে গত বছর যাবৎ আমি বিবাহিত, মুখটা পুরো পেইল হয়ে গেল। ওর ওই মুখটা আমি কিছুতেই ভুলতে পারছি না, আমি সত্যি পারছি না। বলে দুহাতে মুখ ঢেকে অবরুদ্ধ কান্না সামলাতে চেষ্টা করেন বিহঙ্গ, কিন্তু পারেন না। হাতের তালু ভেসে যায় চোখের জলে। গীতাঞ্জলি বোবা হয়ে যায়। নীরবে শুধু একটা হাত রাখেন বিহঙ্গর মাথায়। এমনি করে নিঃশব্দে কেটে যায় কয়েকটা মুহূর্ত। এমন সময় কবিরের ফোনটা আসে। চোখের জল মুছে নিজেকে স্বাভাবিক করে ফোনটা ধরেন বিহঙ্গ। কিন্তু তোর্ষা এখনো বাড়ি ফেরেনি। শুনে সযত্নে সাজানো গাম্ভীর্যের মুখোশ খসে পড়ল। ফোনের স্বভাব বিরুদ্ধভাবে কবিরকে ঝড়ের বেগে প্রশ্নের পর প্রশ্ন করতে শুরু করলেন। কবির তো হতভম্ব। বলে, স্যার, আপনি এত অস্থির হচ্ছেন কেন? তোর্ষা হয়তো বৃষ্টিতে কোনো বন্ধুর বাড়িতে আটকে পড়েছে। আমি দেখছি, সব বন্ধুদের ফোন করে জিজ্ঞেস করছি এক্ষুনি। কিন্তু বিহঙ্গ তখন আর নিজের মধ্যে ছিলেন না। অস্থিরভাবে চিৎকার করে উঠলেন, না না, এ হতে পারে না। আমি জানতাম, আই নিউ ইট। ও গড, কেন আমি ওকে মিথ্যে বললাম? গীতুকে কেন আমার সাথে জড়ালাম? আমি জানতাম ও এটা সহ্য করতে পারবে না। আই অ্যাম রিয়েলি স্টুপিড রাস্কেল। ওর কিছু হলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। বলে গীতাঞ্জলি এবং কবির দুজনকে হতবাক করে ফোন নিয়ে ঝড় বৃষ্টির মধ্যেই গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন বিহঙ্গ। কবির স্তব্ধ, হতবাক। বিহঙ্গ স্যারকে কখনো এমন অস্থির হতে দেখেনি। তাছাড়া স্যার কি সব বললেন? গীতু মানে তো গীতাঞ্জলি ম্যাম, উনি তো স্যারের বান্ধবী। তাকে জড়িয়ে কি মিথ্যে বলেছেন তোর্ষার কাছে? কবিরের কাছে ক্রমশ সব স্পষ্ট হয়ে এলো। ও বুঝতে পারল স্যার তোর্ষার জীবন থেকে সরে যাবার জন্যই এমন কিছু মিথ্যের আশ্রয় নিয়েছেন। এও বুঝতে পারল যে শুধু তোর্ষা নয়, স্যারও। কবিরের কাছে স্বীকার না করলেও তিনিও কতটা ভালোবাসেন তোর্ষাকে। নিজেকে বড্ড অপরাধী মনে হলো কবিরের। কিন্তু তোর্ষা যা জেদি, গীতাঞ্জলি ম্যাম আর স্যারের সম্পর্ক জানার পর ওর এই অনুপস্থিতি, এই বাড়ি না ফেরা, বিদ্যুৎ স্পৃহের মতো শিউরে উঠল কবির তোর্ষার অশুভ আশঙ্কায়। না না, তোকে আমি এভাবে কিছুতেই হারিয়ে যেতে দেব না, খুঁজে বের করবই। নিজের মনে বিড়বিড় করতে করতে মোটর বাইক নিয়ে বৃষ্টির মধ্যেই বেরিয়ে গেল কবির। আহেলি পিয়াসারাও জানল যে তোর্ষা বিহঙ্গ স্যারের বাড়িতে যায়নি। ওরাও প্রথমে অন্য বন্ধুদের ফোন করে খোঁজ খবর নিচ্ছিল, কিন্তু এটা শোনার পর ওরাও কাঁদতে শুরু করলো।
ভয়ে হাত পা ঠান্ডা হচ্ছিল বিহঙ্গ স্যারেরও। তার সাথে চরচর করে বাড়ছিল ব্লাড প্রেশার। নিজের ক্ষমতা অনুযায়ী পুলিশের বড় কর্তাদের সাথে যোগাযোগ করেছেন। ওদের সাহায্যে যত রকমভাবে খোঁজ নেওয়া সম্ভব খোঁজ শুরু হয়ে গেছে। ক্রমশ যত রাত বাড়ছে চারিদিক থেকে খবর আসছে নেই নেই, তোরসার কোনো খবর নেই। ততই সকলের মুখের অন্ধকার গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে। পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এমনকি পুরুলিয়াতে তোরসার মাকেও ফোন করে বর্তমান পরিস্থিতির কথা না জানিয়ে খোঁজ নেওয়া হয়ে গেছে যে সেখানেও তোরসা যায়নি, মানে এখনো পর্যন্ত সেখানে গিয়ে পৌঁছায়নি। যদিও সেটা কাল সকাল না হওয়া পর্যন্ত পুরোপুরি বোঝা যাচ্ছে না। আহেলি, পিয়াসার, মণি, কুন্তলারাও তো এত কাঁদছে যে ওদের বাড়িওয়ালি মাসিমাও চিন্তিত হয়ে ওদের সান্ত্বনা দিচ্ছেন। আর কবির ও বিহঙ্গ স্যার দুজনের অবস্থা ততই বচ। আত্মগ্লানি আর দুশ্চিন্তায় পাগল হবার জোগাড়। তার মধ্যেই থানা থেকে খবর এলো দুটো হাসপাতালে দুটো মেয়ের অ্যাক্সিডেন্ট কেস এসেছে, দুটো ডেড বডি শনাক্ত করতে হবে। বৃষ্টি থেমে গেছে, নদীর জলও অনেকটা শান্ত হয়ে গেছে। আকাশে এখনো সামান্য মেঘ আছে, কিন্তু মেঘের ফাঁকে এক ফালি চাঁদও উকি মারছে। তোরসা এখনো একইভাবে বসে আছে, জলে পায়ের পাতা ডুবে আছে, সেদিকে হুঁশ নেই। কেবলই পাগলের মতো কেঁদে চলেছে। যতই বিহঙ্গের সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে পড়ছে ততই বুকের মধ্যে উথাল পাতাল করছে আর চোখ ভেসে যাচ্ছে। কান্না থামতেই চাইছে না। কেবলই মনে হচ্ছে বিহঙ্গ নামের লোকটা যাকেও এত ভালোবেসেছে, বিশ্বাস করেছে, সেই লোকটা ওকে ঠকিয়েছে। পৃথিবীতে একটা লোক ওকে ভালোবাসে না, কোনোদিন ভালোবাসেনি, শুধু ভালোবাসার ভান করেছে। এই কথাটাও সহ্য করতে পারছে না। একটা লোক ওকে ঠকিয়েছে, ওকে বোকা বানিয়েছে প্রতি মুহূর্তে। এটা যে কত যন্ত্রণার, যার জীবনে হয় সেই শুধু বোঝে। অসহ্য এই যন্ত্রণাতে বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে তোরসার। সবাই ওকে বারবার না করেছিল ওই লোকটার সাথে মেলামেশা করতে, ও কারো কথা শোনেনি। আজ সবাই যখন জানবে, কি বলবে সবাই? ছিছি, কি লজ্জা! এই মুখ দেখাবে কি করে সবাইকে? না না, এর থেকে মরে যাওয়াই ভালো। মরে গেলে সবাই কি ভাববে? এটা ভাবতে গিয়েও ওই বিশ্বাসঘাতক মিথ্যুকবাজি লোকটার মুখটাই সবার আগে মনে পড়ল। অমনি আবার চোখে জল এলো। তোরসার মরা মুখ দেখলে কি ওই লোকটার একটু অনুশোচনা হবে? যদি হয়, লোকটার মুখটা কেমন দেখতে লাগবে? একটুও কি কষ্ট পাবে ওই লোকটা? মরে গিয়েই ওই লোকটাকে জব্দ করবে তোরসা, বেশ হবে, এটা ভেবেই একটা নিষ্ঠুর আনন্দ অনুভব করল। সঙ্গে সঙ্গে পিয়াসা, আহেলিদের মুখগুলো মনে পড়ল। ওরা যখন জানবে যে ও মরে গেছে, তখন হঠাৎ ওর মায়ের মুখটা মনে পড়ল। বাবা, বাবা কি করবে যখন শুনবে তোরসা মরে গেছে? একবারও টাইফয়েড হয়েছিল, মায়ের সে কি কান্না! মা আর বাবা দুজনে রাত দিন ওর পাশে বসে থেকেছে। বাবা অফিসে পর্যন্ত যায়নি ওকে ছেড়ে। কলকাতায় আসার পর ইউনিভার্সিটি থেকে ফিরে ফোন করতে একটু দেরি করলে মা বাবা অস্থির হয়ে যায়। না না, ও মরে গেলে বাবা আর বাঁচবে না। মাও মরেই যাবে। ভাবতেই মা মা বলে কেঁদে উঠল তোরসা। মনে পড়ে গেল ইউনিভার্সিটি থেকে ফিরে মাকে আজ ফোন করা হয়নি। মনে পড়তে জল থেকে তরাক করে লাফ দিয়ে তরবরিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে এলো তোরসা। এতক্ষণে যেন সম্বিত ফিরল, দেখল চারিদিকে শুনশান। আবছা চাঁদের আলোয় ছায়া আর মায়ার খেলা। কেমন যেন অচেনা এক জগতে এসে পড়েছে ওর মনে হচ্ছে তাই। শুধু ঝিঝি পোকার একটানা ডাক ছাড়া আর কোনো কিছুই শোনা যাচ্ছে না। কটা বাজে দেখতে গিয়ে অন্ধকারে কিছুই দেখতে পেল না। বৃষ্টিতে ভিজে ঘড়িটা বোধ হয়ে গেছে। রাস্তা থেকে সরাসরি এই জায়গাটা দেখা যায় না। শনশন করে হাওয়া দিচ্ছে, ঠান্ডায় ঠক ঠক করে কাঁপতে লাগলো তোরসা। এতক্ষণ বুঝতে পারেনি জল থেকে উঠে আসা মাত্র শুধু শীতই নয়, খিদের চোটে হাত পা অবশ হয়ে এলো। হঠাৎ ওর মনে পড়ল আহেলি রোজ সকালে যত্ন করে রুটি তরকারি বানিয়ে টিফিন দিয়ে দিত ইউনিভার্সিটিতে যাবার আগে, আর পই পই করে বলে দিত, বাইরের খাবার খাবি না একদম। যদিও ওরা ওই রুটি তরকারি না খেয়ে যাদবপুরের ফুটপাতের দোকানের পাস্তা চাউমিন খাওয়া বেশি প্রেফার করত। ঝটপট কাঁধের ব্যাগ খুলে টিফিন বক্স বের করলো তোরসা। গোগ্রাসের রুটি তরকারিটা খেলো। আহ, অমৃত! এতক্ষণ জল খায়নি, ঢক ঢক করে অনেকটা জল খেলো। পেট ভর্তি আস্তে আস্তে পুরো পরিস্থিতিটা মাথায় এলো। মাথা কাজ করতে শুরু করলো। হাত দিয়ে দুবার মাথাটা ঝাঁকিয়ে নিল। ফোন! এতক্ষণে ফোনের কথা মনে পড়ল। সকালে ফোনটা ইচ্ছে করে বন্ধ করে রেখেছিল। ফোনটা বের করলো। এত বৃষ্টিতেও ব্যাগের ভেতর জল ঢোকেনি। ব্যাগটা অনেক দাম দিয়ে লেক্সপো থেকে কিনেছিল। জলে এটা ভিজবে না, আগুনে পুড়বে না, এটাই ছিল ব্যাগটার খাসিয়ত। ফোনটা অন করতেই দেখলো রাত্রি 10টা 35।
হোয়াটসঅ্যাপে একগাদা মেসেজ আর 30খানা মিসড কল। ও গড, অস্ফুটে বলল। সেই সকাল 10টায় মেস থেকে বেরিয়েছে। সবার কি অবস্থা অনুমান করে ও শিট বলে নিজেকে খানিকটা গালাগালি দিল। কিন্তু কি করে এখন মেসে ফিরবে? দুপুরেই তো জায়গাটা কিরকম শুনশান লাগছিল। ও পাশে দাঁড়ানো লরিগুলোর কাছে ড্রাইভার ও খালাসি টাইপের কিছু লোক দেখেছিল। এটা মেয়েদের ঘাট বলেই সম্ভবত কেউ ভেতরে আসেনি। কিন্তু এত রাতে এই ঘাটের বাইরে যাওয়াটা কোনো মতে নিরাপদ হবে না। তাছাড়া এদিকে রাস্তাঘাট কিছুই চেনে না। হঠাৎ তোরসার মাথায় এলো, দেখি তো ক্যাব বুক করা যায় কিনা। ক্যাবটা বুক করে মাকে ফোন করলো। মায়ের সাথে কথা বলে মনটা অনেকটা শান্ত হলো। মায়ের কাছে শুনল পিয়াসা সন্ধেবেলা মাকে ফোন করে জানিয়েছে যে তোরসা বৃষ্টির জন্য এক বন্ধুর বাড়িতে আটকে পড়েছে। আরও বলেছে ওর মা যেন দুশ্চিন্তা না করেন। তোরসা বাড়িতে ফিরে ওর মাকে ফোন করবে। মায়ের কাছে এসব কথা শুনে তোরসা মনে মনে পিয়াসাকে থ্যাংক ইউ বলল। আর ভাবল, ইস, আমার এত ভালো বন্ধুদের মা বাবাকে আমি ভুলে গেছিলাম। একটা বাজে লোকের জন্য আমি মরে যাচ্ছিলাম। বিহঙ্গর চরিত্র নিয়ে অনেক কথা শুনেছে তোরসা, কিন্তু কোনোদিন বিশ্বাস করেনি। আজ মনে হলো সবাই যা বলে ঠিকই বলে। নিজেকে একটা স্টুপিড মনে হলো ওর। মিনিট 10 মধ্যেই একটা টাটা ইন্ডিগো গাড়ি এসে ঘাটের সামনে দাঁড়ালো। তোরসা ক্যাবে উঠে আহিলিকে ফোন করলো। ফোনটা একবার বেজে ওঠা মাত্রই আছড়ে পড়ল মণিকুন্তলার কান্না ভেজা ভয়ার্ত গলা। কে কে বলছেন আপনি? তুষ, তুই কোথায়? একগাদা প্রশ্ন আছড়ে পড়ল। তোরসা দেখল ক্যাবের ড্রাইভারটা আর চোখে ওকে দেখছে। তোরসা খুব শান্তভাবে বলল, আমি একটা ক্যাবে আছি, ডিটেলস হোয়াটসঅ্যাপে তোকে পাঠালাম। বৃষ্টিতে এক জায়গায় আটকে পড়েছিলাম, ঘণ্টাখানেকের মধ্যে পৌঁছে যাব, চিন্তা করিস না। মেসে পৌঁছে যেমনটা দেখবে ভেবেছিল তার থেকে অনেক বেশি দেখল তোরসা। ক্যাব থেকে নামা মাত্র আহিলি পিয়াসার মণিকুন্তলা এসে জড়িয়ে ধরে এমন কাঁদতে লাগলো। তোরসা নিজেকে অনেক কষ্টে সংযত করে রাখলো। শরীরটা এত অবসন্ন লাগছিল। ওদের ছাড়িয়ে কোনো রকমে বাথরুমে ঢুকে ভেজা জামাকাপড়গুলো ছেড়ে বিছানায় বসলো। তখনও ঠক ঠক করে কাঁপছিল, খুব শীত করছে। তার মধ্যে আহিলি ওর গায়ে হাত দিয়ে চিৎকার করে উঠল, হে কি, তোর গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। তাড়াতাড়ি ওকে শুইয়ে একটা কম্বল গায়ে ঢাকা দিল। সবার গাদা গাদা প্রশ্ন, কোথায় ছিলি এত রাত্রি পর্যন্ত? আরও আগে কেন ফোন করিসনি? ফোন বন্ধ রেখেছিলি কেন? তোরসা কারো কোনো প্রশ্নের উত্তর দিল না, চোখ বন্ধ করে অবসন্ন হয়ে পড়ে থাকলো। কিন্তু একটু পরেই কবির যখন এসে আছড়ে পড়ল, কাঁদতে লাগলো ছোট বাচ্চার মতো। উস্কো খুস্কো চুল, চোখ মুখ বসে গেছে। একটাই কথা, সব দোষ আমার, তুই আমাকে শাস্তি দে, সব আমার জন্য। বাধ্য হয়ে বিছানায় উঠে বসতে হলো তোরসাকে। কবিরকে ওর ঘরে ঢুকতে দেখে পিয়াসা, আহেলিরা দরজাটা বাইরে থেকে ভেজিয়ে দিয়ে পাশের ঘরে চলে গেছে। তোরসা কথা বলতে পারছিল না, তবু কবিরকে জোর করে উঠিয়ে বসালো। বলল, কাঁদছো কেন? আমি তো ভালো আছি, জ্বরটা কালকেই সেরে যাবে। তুই কোথায় গেছিলি? কেন গেছিলি? আমরা যে মরে যাচ্ছিলাম তুই বুঝতে পারিস না? জানিস স্যার তোকে কত ভালোবাসেন? তোর জন্য, শুধু তোর জন্য আজ পাগলের মতো সারা কলকাতা। কবিরদা, ওই লোকটার নাম নেবে না তুমি আর আমার সামনে। একটা পাজি মিথ্যুক ট্রেটার, কড়া গলায় বলে তোরসা। না না, স্যারকে তুই ভুল বুঝিস না। আমি জানি না স্যার তোকে পার্টিকুলার কি বলেছেন, তবে গীতাঞ্জলি ম্যামকে জড়িয়ে কিছু যদি বলে থাকেন সেগুলো উনি তোকে মিথ্যে বলেছেন। আমি জানি গীতাঞ্জলি ম্যাম স্যারের একজন ভালো বন্ধু এবং স্যারের বন্ধুর স্ত্রী। আমি তোকে ভালোবাসি জেনে স্যার হয়তো তোর আর আমার মাঝখান থেকে সরে যাবেন বলে তোকে এসব মিথ্যে বলেছেন, কিন্তু তুই বিশ্বাস কর, এই আমি চাইনি। আমি তোর আর স্যারের মাঝখানে। কি? অসহ্য রাগে চেঁচিয়ে ওঠে তোরসা। মাথার মধ্যে বারুদের স্তূপে কেউ যেন আগুন ধরিয়ে দিল। তোরসাকে আচমকা ওরকম চেঁচিয়ে উঠতে দেখে চমকে থেমে যায় কবির। তারপর বলে, তুই স্যারকে ভুল বুঝিস না, সব আমার দোষ। স্যার আমার জন্য স্যাক্রিফাইস করতে চেয়েছিলেন, কিন্তু আমি স্যারকে। স্যাক্রিফাইস? রগের শিরাগুলো দপদপ করছে, যেন এক্ষুনি ছিঁড়ে যাবে। তোরসা অনেক কষ্টে নিজেকে সংযত করে। কবিরের হাত দুটো ধরে যতটা সম্ভব শান্ত গলায় বলল, শোনো কবিরদা, তুমি খুব ভালো, ভীষণ ভালো। আমার জীবনে যত ভালো ছেলে দেখেছি তুমি সবার সেরা। তবু আমি তোমাকে সত্যি বলছি, আমি তোমাকে ভালোবাসি না। আমি তোমাকে ঠকাতে পারবো না। ঠকে যাবার যে কি যন্ত্রণা আমি আজ বুঝেছি, সেই কষ্ট আমি তোমাকে কোনো দিন দিতে পারবো না। তুমি আমার খুব ভালো একজন বন্ধু। কবির কান্নারুদ্ধ গলায় বলে, আমি চাই না এভাবে তোকে পেতে। তুই বিশ্বাস কর, শুধু বন্ধু হয়ে আমি সারা জীবন তোর পাশে থাকতে চাই। তুই স্যারকে যেমন ভালোবাসিস তেমনি। কবিরের মুখে হাত চাপা দিয়ে বলে তোরসা, চুপ চুপ করো প্লিজ।
ওই লোকটার নাম নেবে না আর কোনোদিন তুমি আমার কাছে। তুই ভুল করছিস তোরসা, স্যার তোকে কত ভালোবাসেন তুই। কথা শেষ করতে দেয় না তোরসা, তার আগেই থামিয়ে দেয়। কড়া গলায় বলে, প্লিজ তুমি এখন যাও কবিরদা, এ নিয়ে আমি আর একটা কথাও শুনতে চাই না। কিন্তু ইতস্তত করে কবির, তারপর সগক্ততির মতো করে বলে, ভোর 4টে স্যারের ফ্লাইট। সব জেনেও তুই স্যারকে চলে যেতে দিবি, ফেরাবি না? প্লিজ গো। অসহিষ্ণু স্বরে পাগলের মতো চেঁচিয়ে ওঠে তোরসা। ওর চিৎকারে ছুটে আসে আহেলি পিয়াসারাও। তোরসার আচমকা চিৎকারে হতভম্ব হয়ে চুপ করে যায় কবির। তারপর তোরসাকে কম্বলে মাথা মুখ ঢেকে পাশ ফিরে শুতে দেখে দরজার দিকে পা বাড়ায় কবির। ঠিক তখনই তোরসা ওকে ডাকে, কবির তা শোনো। কবির আগ্রহ ভরে তোরসার কাছে এসে বলে, ডাকলি কেন, যাবি স্যারের কাছে? তোরসা বলে, হ্যাঁ, আমাকে একবার তো যেতেই হবে। আহেলিরা শুনে বিরক্ত মুখে বলল, জ্বরে গা পুড়ে যাচ্ছে, এখনই কি না গেলেই নয়? কিন্তু তোরসা যখন যাব বলেছে তখন ওকে আটকাবে কে? কবিরের কাছে তোরসার ফিরে আসার খবরটা পাওয়ার পর থেকেই ওকে একবার দেখার জন্য মনটা ছটফট করছিল বিহঙ্গর। গীতাঞ্জলিও বারবার বলেছিলেন, রানা যাবার আগে একবার তোরসার সাথে দেখা করে এলে হতো না? কিন্তু বিহঙ্গ সোম নিজেকে সংযত করে রেখেছিলেন অনেক কষ্টে। মনে মনে বলেছিলেন, ওই মুখটা দেখলে যদি লোভী মনটা বসে না থাকে। ফ্লাইটের আর মাত্র 4টে ঘন্টা বাকি, একটু পরে বেরিয়ে পড়তে হবে। সব গুছিয়ে তৈরি হয়ে চোখ বন্ধ করে বারান্দায় আরাম চেয়ারটায় শরীর এলিয়ে আধশোয়া হয়ে রেস্ট নিচ্ছিলেন। সন্ধে থেকে তো ধকল কম হয়নি। ঝড়ের বেগে ঘরে ঢুকলো তোরসা। তোরসা সামনে এসে দাঁড়ালেই কি করে যে টের পেয়ে যান বিহঙ্গ। আজও তোরসাকে দেখেই চোখ খুললেন, হাত বাড়িয়ে সুইচ অন করে বড় আলোটা জ্বালিয়ে দিলেন বিহঙ্গ। নিজের সব অনুভূতিকে আড়াল করে স্মিত হেসে বললেন, বসো। রাগে মুখ টকটকে লাল তোরসার, যেন চাপচাপ রক্ত মুখমণ্ডলে। বলল, বসতে আসেনি প্রফেসর বিহঙ্গ সোম? না বিহান বলে আজ আর সম্বোধন নয়। উত্তেজিত ক্রুদ্ধ বাঘিনীর মতো বলল, প্রফেসর বিহঙ্গ সোম, আপনি নিজেকে কি মনে করেন? মহান দাতা, মহাপুরুষ? আপনি বদান্য দেখিয়ে যাবার আগে দান করে গেলেন আমাকে কবির মুখার্জির হাতে। স্যাক্রিফাইস। আমি কি রসগোল্লার হাড়ি, না চকলেটের বক্স, নাকি আপনার আলমারির বই, না আপনার সিগার কেস? আপনি কি ভাবেন আমাকে? আমার জীবনের ডিসিশন নেবার অধিকার আপনাকে কে দিয়েছে? বড় একটা হোঁচট খেলেন বিহঙ্গ, সপাত করে একটা চাবুক খেলেন যেন। এমন প্রশ্ন আসবে ভাবেননি। আমতা আমতা করে বলতে গেলেন, না না মানে শোনো। কথাটা শেষ করতে দিল না তোরসা। দু চোখে আগুন, চাপা গলায় হিস হিস করে বলে উঠল, জাস্ট শাট আপ অ্যান্ড লিসেন। অনেক বলেছেন আপনি, এবার আমার কথাটা শুনুন। আজ সকালে যখন মিথ্যেগুলো বলেছিলেন তখন ভেবেছিলাম আপনি আমাকে ঠকিয়েছেন। দিনের পর দিন আমার সাথে ছলনা করেছেন। খুব কষ্ট হয়েছিল আমার, খুব। কিন্তু তবু একটা সান্ত্বনা ছিল যে প্রতারণাও তো মানুষ মানুষের সাথেই করে। বাট নাও, এখন তো দেখছি নিজেকে মহাপুরুষ বানানোর নেশায় আপনি তো আমাকে বস্তু বানিয়ে দিয়েছেন। তোরসার গলা ধরে আসে কান্নায়, কিন্তু থামে না। কান্নারুদ্ধ গলায় বলে, প্রফেসর সোম, আপনি ভুলে গেছেন আমিও একজন মানুষ, রক্তে মাংসে মননে আপনারই মতো একজন মানুষ। আমারও তো মন আছে, ইচ্ছে অনিচ্ছে আছে, আমারও আত্মসম্মান আছে। আপনি বোধহয় আত্ম অহংকারে ভুলেই গেছেন একজন মানুষ দান করার বস্তু নয়। এটা টোটালি মনুষ্যত্বের অপমান। আপনি আজ যা করেছেন তার জন্য কোনোদিন আমি আপনাকে ক্ষমা করব না। আই উইল নেভার ফরগিভ ইউ। এই পৃথিবীতে সবার থেকে বেশি বিশ্বাস আর শ্রদ্ধা করতাম আপনাকে, কিন্তু আপনি আমার সেই শ্রদ্ধার বিশ্বাস ভেঙে দিয়েছেন। আমার নিজের উপর ঘেন্না হচ্ছে এই ভেবে যে আমি আপনাকে ভালোবেসেছিলাম, কিন্তু এখন সব জানার পরে আমি ঘেন্না করি আপনাকে। আই হেট ইউ, আই হেট ইউ, অ্যান্ড আই উইল হেট ইউ। বলেই ঝড়ের বেগেই বেরিয়ে যায় তোরসা। পাথরের মতো দাঁড়িয়ে থাকেন প্রফেসর বিহঙ্গ সোম। চোখের জলে বুক ভিজে যায়। বুঝতে পারেন এই পৃথিবীতে যাকে সব থেকে বেশি ভালোবাসেন, যাকে সব থেকে বেশি মান অর্থাৎ সম্মান দিতে চেয়েছিলেন, নিজের অজান্তেই তাকে কতটা অপমান এবং অসম্মান করে আঘাত দিয়েছেন। গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।